ওকে, আচ্ছা ঠিক আছে। তো ওইটা নিয়ে আমরা কথা বলবো না ক্লাসের পরে। আর আপনাদের যেই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা ছিল, অ্যাসাইনমেন্ট তো না আসলে টাস্ক, ওইটা 8 জন জমা দিয়েছেন, বাকিরা এখনো জমা দেন নাই। আমি একটু নামগুলা বলি কারা কারা জমা দিয়েছেন, কেউ যদি বাদ থেকে থাকেন একটু বললেন। আহ আরাফাত ইসলাম সাব্বির, এরপরে হচ্ছে রাসেল মাহমুদ, আপন হোসেন, সাইফুল মনির, নাইম মিনহাজ, এরপরে মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আর হচ্ছে তসলিমুর রশিদ নাকি। Wait a minute. ও, ঠিক আছে তাহলে। এই ছাড়া বাকিরা হচ্ছে আপনারা আপনাদের টাস্ক সাবমিট করেন নাই। এই টাস্কের বিষয়টা আমি বারবার বলতেছি কেন, কারণ হচ্ছে আমি আজকে একটা মেজর টাস্ক দিব। মেজর টাস্ক বলতে গেলে হচ্ছে আমি আজকে যে বিষয়ের উপর ক্লাস নিব এটার উপর বেস করেই এইটার মেজর টাস্কটার সাথে আমাদের যে ডিজিটাল ফরেনসিক এর সেশনটা আছে ওইটাও শুরু হবে। নর্মালি আমি ভেবেছিলাম এটা আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট একটু শর্টে দেখাই দিই, ক্রিপ্টোগ্রাফি বা স্টেনোগ্রাফির মতো। বাট এরপরে আমার মনে হয়েছে যে ডিজিটাল ফরেনসিকটা যদি আপনাদেরকে একটু বেশি টাইম দিয়ে দেখাই, হয়তো এইটার উপর আপনারা প্র্যাকটিক্যাল কাজও করতে পারবেন সামনে। আর আমরা যেই সেক্টরেই কাজ করি না কেন, ডিজিটাল ফরেনসিক সম্পর্কে আইডিয়া থাকাটা মোটামুটি দরকার যদি আমরা কেউ সাইবার সিকিউরিটিতে শিফট করতে চাই। তো আপনারা যদি আগের গুলা না দিয়ে থাকেন, এইটা দিতে পারবেন না, কারণ আগের গুলা যতটা ছোট এইটা তার তুলনায় বড় হবে। এজন্য আমি আজকের যে কেস ফাইলটা আছে এটা আমি আপনাদেরকে আজকেই দিয়ে দিব। এবং ওইটার জন্য আপনারা অনলি 2 উইকস সময় পাবেন। 2 উইকস এর মধ্যে আপনাদেরকে হচ্ছে ডকুমেন্টেশন করে, প্রপার ডকুমেন্টেশন করে আমাকে দিতে হবে। তো আপনারা এখনো আগের টাস্ক গুলা কেন কমপ্লিট করতেছেন না এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না। বাকিরা কেউ যদি বলতেন যাদের নাম আমি বলি নাই, এনি ইস্যু বা হচ্ছে প্রয়োজন নাই এমন থাকলেও বলতে পারেন যে আমার মনে হচ্ছে এটার দরকার নাই, একবারে অরিজিনাল যেগুলা মানে বেশি ইম্পর্টেন্ট ওইগুলা করবো, এমন হলেও বলতে পারেন। না আমি না সেটা ভাই, শুনে। আসলে ওরকম না বিষয়টা। হচ্ছে কি ওই ভাইয়া ওই পরীক্ষার হচ্ছে ভার্সিটি এইগুলো ফ্যামিলি নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো ভাইয়া। রেডি করে রাখছি বাট শুধু খালি লাস্ট টাস্কটা কমপ্লিট করে আজ কালকের মধ্যে সেন্ড করবো ভাইয়া। ওকে, সমস্যা নাই, দিয়ে দিয়ে। না, আপনাদেরকে আমি কেন এটা নিয়ে ফোর্স করি এটা আপনারা আজকে বুঝতে পারবেন, কারণ আজকের যে টাস্কটা থাকবে এইটা দেখলেই বুঝতে পারবেন আসলে। আমি সমস্যা নেই, দেখাই দিব। আর আজকে আমরা ডিজিটাল ফরেনসিক নিয়ে আলোচনা করব। তো 3-4 ক্লাস বা 2-3 ক্লাস পরে আমরা আজকে আবার প্র্যাকটিক্যাল থেকে থিওরিটিক্যালে মুভ করতেছি। এর রিজনটা কি? রিজনটা হচ্ছে আমি এই পুরো সেশনটাকে 3টা পার্টে ভাগ করব ডিজিটাল ফরেনসিকের। 3টা পার্টের মধ্যে আমাদের 3 দিন যাবে। বাট আই হোপ এই 3 দিনের এই 3টা ক্লাস করার পরে আমরা যে কেউ ডিজিটাল ফরেনসিক ফাইল কিভাবে অ্যানালাইজ করতে হয় বা হচ্ছে, অবভিয়াসলি ডিজিটাল ফরেনসিকের সবগুলো টপিক তো না, মানে একটা পোর্শন আমরা হচ্ছে টার্গেট করে ওই পোর্শনটা কিভাবে আমরা ফরেনসিক করতে হয় এটা আমরা দেখবো, জানবো এবং শিখবো। তো ফার্স্টের দিন মানে হচ্ছে আজকে আমরা থিওরিটিক্যাল পার্ট গুলা দেখবো, যে জিনিসগুলো আসলে কি, এক্সাক্ট কোন টুল গুলো আমরা কেন ইউজ করতে পারি। সেকেন্ড দিন মানে আজকের পরের ক্লাসটা, ওই দিন থাকবে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ডেমোস্ট্রেশন দেখাবো কিভাবে হচ্ছে ফরেনসিক অ্যানালাইসিস করতে হয়। বাট বাকি যে টুল গুলো আছে ওইগুলা প্র্যাকটিক্যাল ইউজ কিভাবে করতে হয়। আর এই 2 ক্লাস পরে থার্ড যেদিন ক্লাস থাকবে, ওই দিন আমি আপনাদের অলরেডি যেটা বলেছি, আপনারা 14 দিনের টাইম পাবেন মেজর অ্যাসাইনমেন্টটা সাবমিট করার জন্য। এই 14 দিন পরে মানে আমাদের 2 সপ্তাহ পরে যেই শুক্রবারটা আমাদের ক্লাস থাকবে, ওই ক্লাসে আমি নিজে হচ্ছে আপনাদেরকে যে কেস ফাইলটা দিব ওই কেস ফাইলটার উপর প্র্যাকটিক্যাল ফরেনসিক অ্যানালাইসিস করে দেখাবো
যে হচ্ছে এই যে সিনারিওটা আছে এটা কিভাবে সলভ আমি করেছি, বা হচ্ছে কিভাবে প্রপার অ্যাপ্রোচে এটাকে সলভ করতে হয়। সো এর মাঝে যদি আপনারা হচ্ছে এটাকে প্রপার ওয়েতে সলভ করতে পারেন, অবভিয়াসলি খুবই বেটার হবে। আমি আশা করব আপনারা এটা ভালো মতো অ্যানালাইসিস করতে পারবেন। তো যদি কার কেউ নাও করতে পারেন তখনও শিখতে পারবেন, বাট আমি এইটা রেজাল্টের বেসিসে হচ্ছে একটা ফরম্যাট দাঁড় করাবো আর কি। তো আমি আজকে ক্লাসেই দিয়ে দিব আপনাদের ফাইলটা। তো শুরু করা যাক। আজকে আমি উইন্ডোজে আছি, আর উইন্ডোজে থাকার জন্য আজকের ফাইলটা যেহেতু ক্যানভাতে অরিজিনালি নাই, একটু এবড়ো খেবড়ো দেখা যাচ্ছে। এবড়ো খেবড়ো বলতে আসলে একটু ফ্ল্যাট, সো দেখতে খারাপ লাগতে পারে। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? না স্যার, দেখতেছি না। ওকে, আচ্ছা ওয়েট একটা মিনিট। আর আপনার স্ক্রিন দেখতেছি না। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। তাহলে যেটা আমরা বলতেছিলাম, আজকে আমাদের টপিক হচ্ছে ডিজিটাল ফরেনসিক্স। ওকে, তো প্রতি ক্লাসের মতোই আজকেও আমি আপনাদেরকে সেম কোশ্চেনটাই করব, যে আপনাদের ডিজিটাল ফরেনসিক নিয়ে কিরকম আইডিয়া আছে, বা হচ্ছে আপনারা কতটুকু জানেন। তো এই জিনিসটা যদি আপনারা বলেন, আমার হচ্ছে বুঝতে প্লাস হচ্ছে ওই অনুযায়ী আগাইতে ইজি হবে। যদি আপনারা নাও জানেন কোনো ইস্যু নাই, এটা তো অবভিয়াসলি আমরা ক্লাসটা করতেছি এজন্য ওইটাও বলতে পারেন। আইডিয়া নাই ভাইয়া। আচ্ছা ঠিক আছে। একবারেই কি নাই, মানে জাস্ট নাম শুনেছেন এরকম, মানে একবারে জিনিসটা কাকে বলে এটাও কি জানেন না? নাম শুনছি, বাট একটু শুরু থেকে যদি বলাই বেটার হয় আর কি। আচ্ছা আমি শুরু থেকে নিয়ে আসছি, সমস্যা নাই। এই জন্য আমি জিজ্ঞেস করলাম কেন, তাহলে আমি একটু স্লো যাবো আর কি, নাইলে আমি একটু ফাস্ট যেতাম। সমস্যা নাই, আমরা স্লোই যাই। তো তো যেটা বলতেছিলাম, মানে ডিজিটাল ফরেনসিক শিখার আগে বা হচ্ছে জিনিসটা নিয়ে কাজ করার আগে আমাদের জানতে হবে ডিজিটাল ফরেনসিক আসলে জিনিসটা কি। তো এখানে আপনাদের সামনে একটা ডেফিনেশন দেওয়া আছে, যেটা ইংলিশে আছে। তো বাট আমি যদি আপনাদেরকে বাংলায় বলি, মানে ডিজিটাল ফরেনসিক হচ্ছে এমন একটা প্রসেস যেটার মধ্যে আমরা আমাদের এভিডেন্স গুলা বা সাসপেক্টেড এভিডেন্স গুলাকে আইডেন্টিফাই করি, ওইগুলাকে হচ্ছে প্রিজার্ভ করে, দেন হচ্ছে এগুলাকে আমরা ফরেনসিক্যালি অ্যানালাইসিস করি। তারপর একটা প্রপার ডকুমেন্টেশন করে বা আমরা রিপোর্টটা জমা দেই। ওই রিপোর্টের বেসিসে হচ্ছে যারা, এটা আসলে ম্যাক্সিমাম ল এনফোর্সমেন্টে বা হচ্ছে, যেহেতু এটা ফরেনসিক অ্যানালাইসিস ক্রাইম রিলেটেড জিনিসে ইউজ হয়ে থাকে, তো ওই রিপোর্টের বেসিসে হচ্ছে তারা হচ্ছে ডিক্লেয়ার করতে পারে দেন যে হচ্ছে আসলে ক্রাইমটা কি সাসপেক্ট করেছে কি করে নাই, ওর এটার পিছনে কোনো ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি ছিল, ওর আদার কোনো রিজন গুলা থাকতে পারে। আর এই যে প্রসেসটা বা এই ডিজিটাল ফরেনসিকটা যে আমরা করে থাকি, এইটা আমরা মেইনলি করে থাকি যে কোনো ডিজিটাল মিডিয়ার উপর। এটা হতে পারে কম্পিউটার, এটা হতে পারে আমাদের মোবাইল ফোন বা সার্ভার বা যে কোনো নেটওয়ার্ক। তো আসলে ডিজিটাল ফরেনসিকের ইউজ কেসটা আসলে কোন জায়গায়, যেমনটা আমরা লাস্টে দেখে আসছিলাম যে ক্রিপ্টোগ্রাফি আমরা বিভিন্ন এনক্রিপশন ডিক্রিপশন বোঝার জন্য করে আসছি। দেন হচ্ছে ও সিনটা আমরা বিভিন্ন রকমের ইনফরমেশন গ্যাদারের জন্য ইউজ করে থাকি। ডিজিটাল ফরেনসিকের আসলে কাজটা কি বা ইউজ কেসটা আসলে কি? তো যেমনটা আমি বলতেছিলাম, যে যেহেতু এখন আমাদের সময়টা হচ্ছে ডিজিটাল সময়, তো ম্যাক্সিমাম অপরাধী এখন সংগঠিত হয়ে থাকে বিভিন্ন রকমের ডিজিটাল বা ইলেকট্রনিক ডিভাইস ইউজ করে। তো আমরা ডিজিটাল ফরেনসিক ইউজ করে ওই ক্রাইম গুলা আদৌ হয়েছে নাকি ওইগুলোর ব্যাপারে জানতে পারি। তো এখানে যেটা দেয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, সাইবার ক্রাইম, বিভিন্ন রকমের হ্যাকিং বা ফ্রড,
বা আইডেন্টিক্যাল থেফট, যেটা মানে একজনের জিনিসটা আরেকজনে হচ্ছে ইউজ করে যে এই অপরাধগুলা করে থাকে, ওই জিনিসগুলার অ্যানালাইসিস করতে বা হচ্ছে সাসপেক্ট কে বের করতে গেলে আমাদের লাগে। দেন বিভিন্ন ইন্টেলেকচুয়াল প্রপার্টি থেফট, এইটা আসলে পাইরেসির সাথে রিলেটেড থাকে। মনে করেন হচ্ছে বিভিন্ন রকম সফটওয়্যার পাইরেসি হতে পারে, মিউজিক পাইরেসি, বা হচ্ছে মুভি অথবা এমন কোনো ইম্পর্টেন্ট জিনিস যেগুলোর জন্য কপিরাইট লাগে। দেন বিভিন্ন রকমের চাইল্ড পর্নোগ্রাফি থেকে শুরু করে বিভিন্ন রকমের আরো নিষিদ্ধ কাজ, এগুলার প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, এগুলো আদৌ হচ্ছে নাকি বা হচ্ছে সাসপেক্ট এগুলোর সাথে রিলেটেড নাকি। দেন বিভিন্ন টেরোরিজম বা হচ্ছে আম, এই টাইপের যে জিনিসগুলো আছে ওইগুলার প্ল্যান প্লাস হচ্ছে অ্যাক্টিভিটিস গুলা যাচাই বাছাই করার জন্য হচ্ছে আমাদের ডিজিটাল ফরেনসিকটা লাগে। আপনারা কি বুঝতে পারতেছেন মোটামুটি? তো একটু অ্যাসিস্ট করেন, নাহলে একটু আমার বোঝার টাফ হয়ে যাবে যেটা বলতেছি। বুঝতে পারছি। ভাইয়া বুঝতে পারতেছি। এর এর কিছু স্টেপ আছে ফরেনসিক অ্যানালাইসিস এর জন্য। ফার্স্টে হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হয় যে আমাদের যে ই এভিডেন্সটা দরকার এটা কি আদৌ অরিজিনালটা নাকি। এখন হতে পারে যে একটা সাসপেক্ট আছে বা অপরাধী আছে, ওর এখানে পুলিশ রেড দিল, রেড দিয়ে হচ্ছে তার ফোন, দেন হচ্ছে তার পিসি, এগুলা হচ্ছে সে নিয়ে নিল নিজের জব্দ করে। তো এই জিনিসগুলোর জন্য আইডেন্টিফিকেশনটা দরকার, কারণ হচ্ছে আপনি প্রপার ডিভাইস যদি আইডেন্টিফাই না করতে পারেন বা এভিডেন্স আইডেন্টিফাই না করতে পারেন, তখন হচ্ছে আপনার পুরা সিনারিওটাই চেঞ্জ হয়ে যেতে পারে। দেন হচ্ছে প্রিজার্ভেশন। আপনারা যদি হলিউডের মুভি দেখে থাকেন বা সিআইডি দেখে থাকেন, আপনারা দেখবেন যে এইসব ডিভাইস গুলা একটা ব্যাগ টাইপের মধ্যে সংগ্রহ করে দেন হচ্ছে একটা নিরাপদ ভোল্টে রাখা হয় বা হচ্ছে নিরাপদ স্থানে রাখা হয়, যাতে এখানে কেউ কম্প্রোমাইজ না করতে পারে এই টুল, এই যে এভিডেন্স গুলো আছে। দেন অবশ্যই অ্যানালাইসিস। তো এখানে অ্যানালাইসিস করা হয় বিভিন্ন ফরেনসিক্যাল টুল ইউজ করে বা মেথড ইউজ করে। এগুলোকে অনেক সময় ডাইরেক্ট অ্যানালাইসিসও করা হয়, বাট ইন্টিগ্রিটি বজায় রাখার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলার যে হচ্ছে ইমেজ ফাইল করে নেওয়া হয়, তো ওই ক্ষেত্রে হচ্ছে ডাইরেক্ট কম্পোনেন্টের উপর ইম্প্যাক্টটা পড়ে না। দেন হচ্ছে ডকুমেন্টেশন, যেটা আগেও বলেছি আমরা যে আমাদের এই রেকর্ডটা বা এই যে ডাটাটা আমরা এক্সট্রাক্ট করতে পেরেছি বা ক্রাইম সিনের উপর রিলেটেড যে আমাদের ডাটাগুলো আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, ওই ডাটাগুলোকে আমাদের প্রপার ডকুমেন্টেশন করতে হয়। আর শেষে হচ্ছে প্রেজেন্টেশন। যেহেতু এটা ক্রাইম রিলেটেড জিনিস, আমাদের এটা প্রেজেন্ট করতে হয় যে হচ্ছে আদৌ সাসপেক্টেড কি অপরাধ করেছে কি করে নাই, এবং এই ক্ষেত্রে আমরা যারা ফরেনসিক অ্যানালাইসিস করেছি ওদের মতামতটা আসলে কি। তো এই হচ্ছে মোটামুটি ডিজিটাল ফরেনসিকের যে প্রসেস বা স্টেপ গুলো আছে। এখন হচ্ছে আমরা যদি দেখি কিছু টাইপ আছে এখানে ডিজিটাল ফরেনসিকের। এখন এর মধ্যে আছে হচ্ছে ডিস্ক ফরেনসিক্স, নেটওয়ার্ক ফরেনসিক্স, ওয়্যারলেস ফরেনসিক্স, ডাটাবেস ফরেনসিক্স, ম্যালওয়্যার ফরেনসিক্স, ইমেল ফরেনসিক্স, মেমোরি ফরেনসিক্স, আর হচ্ছে মোবাইল ফোন ফরেনসিক্স। এখন আপনাদের যদি আমি ছোটখাটো একটা ব্রিফ দিয়ে যাই, ডিস্ক ফরেনসিক্সটা আসলে কি, বিভিন্ন রকমের আমাদের পিসি বা ল্যাপটপ এর যেই নন ভোলাটাইল যেই মেমোরি গুলা থাকে বা যেগুলোকে আমরা হার্ড ডিস্ক নর্মালি বলে থাকি, হার্ড ডিস্ক বা এসএসডি, যেগুলো কম্পিউটার অফ হয়ে যাওয়ার পরেও থেকে যায়, মানে যেগুলোর মধ্যে ডাটাটা স্টোর থাকে, ওই জিনিসগুলোর ফরেনসিক্স। নেটওয়ার্ক ফরেনসিক্স হচ্ছে আমরা একটা নেটওয়ার্কের থ্রুতে আমাদের ডাটাগুলো যখন পাস হয় বা হচ্ছে আমরা অলরেডি যারা ওয়ারশার্কের নাম শুনেছি, বিভিন্ন প্যাকেট আদান প্রদানের যে ফরেনসিক্স গুলো আমরা করে থাকি, ওইগুলো হচ্ছে নেটওয়ার্ক ফরেনসিক্স। আর হচ্ছে ওয়্যারলেস ফরেনসিক এর ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন আপনার ওয়্যারলেস ডিভাইস রিলেটেড যে ফরেনসিক্সটা হয়ে থাকে। ডাটাবেস ফরেনসিক্স এর ক্ষেত্রে আমাদের বিভিন্ন ডাটাবেসের যে ফাইল থাকে ওইগুলো আমরা এক্সট্রাক্ট করে নিই। এক্সট্রাক্ট করে আমাদের বিভিন্ন টুলস আর মেথোডোলজিস আছে ওইগুলো ইউজ করে ওই ডাটাবেসের মধ্যে কি কি ইনফরমেশন ছিল ওইগুলো আমরা অ্যানালাইসিস করে দেখতে পারি। ম্যালওয়্যার ফরেনসিক্স, বিভিন্ন ম্যালওয়্যার রিলেটেড, এগুলার হচ্ছে ক্রিয়েশন, ডিস্ট্রিবিউশন প্লাস হচ্ছে আদার্স যেই ব্যাপারগুলো আছে, একটা ম্যালওয়্যার ফরেনসিক করে এটার আরো যেই সব কম্পোনেন্টস আছে এগুলোর ব্যাপারে আইডিয়া পাওয়া যায়। ইমেল ফরেনসিক, আমরা বিভিন্ন ফিশিং বা ফিশিং করে থাকি, ইমেল ফরেনসিক গুলা অ্যানালাইসিস করে এগুলো বের করা যায়। মেমোরি ফরেনসিক জিনিসটা কি? মেমোরি ফরেনসিকটা হচ্ছে আপনার
র্যামের ফরেনসিক যদি আমরা বলি সোজা বাংলায়, মানে হচ্ছে আমার যখন একটা পিসি চলতেছে, পিসিটা চলমান অবস্থায় এটার থ্রুতে কি কি অ্যাক্টিভিটিস হচ্ছে, এখন আমরা তো পিসিটা অফ করে ফেললে তখন আমরা এই ডাটাটা থাকবে না। তো একটা পিসি চলন্ত অবস্থায় ওই অবস্থায় যদি হচ্ছে এটাকে সিজ করা যায়, তখন ওটার একটা স্ন্যাপশট নিয়ে এক্স্যাক্টলি ওই টাইমে ওই কম্পোনেন্টটার বা ওই ডিভাইসটার মধ্যে কি কি কাজ হচ্ছিল কি কি হচ্ছিল না সবগুলা জিনিস আমরা আইডেন্টিফাই করতে পারি। আর মোবাইল ফোন ফরেনসিক জিনিসটা কি? এটা হচ্ছে বিভিন্ন মোবাইল ডিভাইসের ফরেনসিক। এটা হতে পারে অ্যান্ড্রয়েড, এটা হতে পারে আইওএস বা কোনো ধরনের ট্যাব। ওকে, তো যেটা আমরা বলতেছিলাম এখানে ডিস্ক ফরেনসিক এর ব্যাপারে কিছু লেখা আছে। তো যেটা, এটা হচ্ছে একটা ব্রাঞ্চ ডিজিটাল ফরেনসিকেরই, যেটা হচ্ছে আমাদের ডাটা রিকভারি, ডাটা ইনভেস্টিগেশন আর বিভিন্ন ম্যাটেরিয়াল ফাউন্ডের সাথে রিলেটেড থাকে। এইটার থ্রুতে আমরা বিভিন্ন রকমের হার্ড ডিস্ক বা হচ্ছে এসএসডি বা হচ্ছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা অপটিক্যাল ডিস্ক, এগুলো হচ্ছে আমরা মেইনলি ইন্সপেক্ট করে থাকি। তো যেটা অলরেডি আমরা বলে আসছি লাস্ট স্লাইডে, মেমোরি ফরেনসিক যেটা হচ্ছে ভোলাটাইল ডাটা, আর ডিস্ক ফরেনসিক্সটা হচ্ছে নন ভোলাটাইল ডাটা। মানে হচ্ছে একটা হচ্ছে আমার পিসির পাওয়ার অফ হয়ে যাওয়ার পর পর মুছে যাচ্ছে, আর আরেকটা হচ্ছে আমার পিসির পাওয়ার অফ হওয়ার পর পরও আমার ডাটাটা স্টোর থাকতেছে। ঠিক আছে, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারতেছেন। তো ডিস্ক ফরেনসিকটা আমরা কিভাবে ইউজ করতে পারি বা কেন ইউজ করতে পারি, যেটা অলরেডি বললাম। ডাটা রিকভারি, আমরা বিভিন্ন রকমের ডাটা বা ড্যামেজ ডাটা বা ফরম্যাটেড ডাটা বা করাপ্টেড ডাটা এর মাধ্যমে থেকে বের করতে পারি। দেন বিভিন্ন রকমের আনঅথরাইজড ইউজ কেস আছে নাকি, বা হচ্ছে মনে করেন বিভিন্ন ডাটা চুরি হয়েছে নাকি, বা হচ্ছে একজনের আরেকজন ইউজ করতেছে নাকি, ওইটা আমরা দেখতে পারি। এরপরে ক্রিমিনাল এভিডেন্স গ্যাদারিং, মানে হচ্ছে একটা সাসপেক্ট কি কি কাজ করেছিল তার পিসি দিয়ে বা ল্যাপটপ দিয়ে, ওইগুলার বিভিন্ন ডকুমেন্টস, বিভিন্ন ফটোস, কমিউনিকেশন লগস, ব্রাউজার লগস, ব্রাউজার ক্যাশ, এগুলো জিনিস আমরা অ্যানালাইসিস করতে পারি। দেন হচ্ছে কোন সিস্টেমটা কম্প্রোমাইজ হয়েছিল নাকি, ওইখানে কোনো ম্যালিসিয়াস অ্যাক্টিভিটি আদৌ ছিল নাকি, বা মনে করেন হচ্ছে আপনি একটা অপরাধীকে ধরলেন, অপরাধী বললো আচ্ছা এটা তো আমি করি নাই, এটা তো আমি জানিই না। এখন জানেন না কিভাবে, এটা হতে পারে কোনো ম্যালওয়্যার এসে আমারটার মধ্যে আনইনটেনশনালি করেছে, এখন ওইটার জন্য তো আপনি আমাকে ধরতে পারেন না। তখন আপনার অ্যানালাইসিস করে দেখতে হবে ওইটার মধ্যে আদৌ ম্যালওয়্যার ইনফেক্টেড হয়েছিল নাকি। আর ম্যালওয়্যার যদি থেকেও থাকে ওইটার এক্সিকিউশন টাইমটা কিরকম, আর যেই অপরাধীর অ্যাক্টিভিটিস গুলা ছিল ওইগুলার টাইম ফ্রেমটা কিরকম ছিল। তো এইসব জিনিস হচ্ছে আমরা ডিস্ক ফরেনসিক অ্যানালাইসিস এর সময় বের করতে পারি। তো এইখানে বেশ কিছু টুল রয়েছে, যেমন হচ্ছে অটোপসি, দেন হচ্ছে এফটিকে ইমেজার, ম্যাগনেট এক্সিওম, এরপরে হচ্ছে বালকাসফট। এই জিনিসগুলা প্রত্যেকটাই ফরেনসিক টুল, এবং এইগুলা মেইনলি ফরেনসিকের ডিস্ক ফরেনসিকের টুলস হিসেবে ইউজ হয়ে থাকে, বাট এগুলো আরো বিভিন্ন রকম টুলস হিসাবে ইউজ করা যায়। যেমন আপনাদের যদি আমি দেখাই অটোপসিটাই এইখানে, এটা বলতেছিলাম অটোপসিটা নিয়ে আমরা একটু কথা বলবো, কারণ আমাদের যে মেইন টাস্কটা আমরা সম্পাদন করব এটা আমরা অটোপসি এবং এফটিকে দিয়ে করতে পারি। আপনাদের যার যেটা প্রেফারেন্স থাকে, বাট অটোপসিটাই ভালো, ফ্রিতে আছে। এফটিকে ইমেজেরটাও ফ্রি। আর যেটা বলতেছিলাম, অটোপসি হচ্ছে একটা ওপেন সোর্স গ্রাফিক্যাল ইন্টারফেস বলা অ্যানালাইজার, যেটা দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ডিস্ক ইমেজ রিকভার করতে পারি, অ্যানালাইসিস করতে পারি, বা হচ্ছে বিভিন্ন স্মার্টফোনের জিনিসও ঘাটাঘাটি করে দেখতে পারি। আর এইটা হচ্ছে আমাদের বিভিন্ন ডিজিটাল মিডিয়া, বিভিন্ন আর্টিফ্যাক্টস, দেন হচ্ছে সিস্টেম রেজিস্ট্রি ডাটা, এগুলো হচ্ছে বের করতে সাহায্য করে থাকে। আর অটোপসিটা ইউজার অ্যাক্টিভিটি, আপনার কানেকশন লগস বা কমিউনিকেশন লগস বা বিভিন্ন রকমের ইন্ডিকেটরস, যেমন হচ্ছে সিস্টেমটা কম্প্রোমাইজ হয়েছিল নাকি, বা হচ্ছে সিস্টেমটাতে কোনো ম্যালওয়্যার আসছিল নাকি, বা
অপরাধী নিজে নিজেই কাজগুলো করেছে এই জিনিসগুলো আমাদের দেখাতে হেল্প করে থাকেন। এর বেশ কিছু কি ফিচার আছে, যেমন হচ্ছে কিওয়ার্ড সার্চ করা যায়, স্পেসিফিক নেম বা নাম্বার অনুযায়ী হচ্ছে সার্চ করে করে দেখা যায়। দেন হচ্ছে ব্রাউজার হিস্ট্রি এবং কুকিজ গুলো আমরা চেক করতে পারি। দেন হচ্ছে বিভিন্ন টাইম ফ্রেম অনুযায়ী যে এক্সাক্ট কোন টাইমে হচ্ছে ফাইলটা ক্রিয়েট হয়েছে বা হচ্ছে ফাইলটা সেন্ড করা হয়েছে, বা হচ্ছে এটাকে চেঞ্জ করে মডিফিকেশন করা হয়েছিল কিনা, বা বিভিন্ন ডাটা রিকভারিও আমরা এটার থ্রুতে করতে পারি। তো আপনাদের এই অটোপসি টুলটা লাগবে। যেহেতু আমরা অটোপসির সাথে পরিচিত না, আমরা ডিরেক্ট এটা দেখার ট্রাই করি যে অটোপসিটা হচ্ছে দেখতে আদৌ কেমন, প্লাস হচ্ছে অটোপসিটা আমরা কিভাবে ইনস্টল করব। দেখেন, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। ভাইয়া জি। আচ্ছা, অটোপসির বাংলা মানে কি কেউ জানেন, মানে এটি শব্দের অর্থ? অটোপসির বাংলা মিনিং হচ্ছে ময়না তদন্ত। যেমন হচ্ছে কেউ মারা গেলে বা কোনো দুর্ঘটনায় কোনো মানুষ যদি মারা যায়, ওই লাস্টের ময়না তদন্ত হয় না, এইটার ইংরেজি বা হচ্ছে আপনার সিনোনিম হচ্ছে অটোপসি। তো এইখানে আমরা যেরকম ময়না তদন্ত করে থাকি, বাট এই জিনিসটা আমরা লাশের করবো না, আমরা করবো বিভিন্ন রকমের পিসি বা ল্যাপটপের হার্ড ডিস্কের। তো এইখান থেকে আমরা ডাউনলোড অটোপসিতে যদি ক্লিক করি, তখন এই ফাইলটা হচ্ছে এসে পড়বে আমার সামনে। এটা হচ্ছে আপনার আহ বিভিন্ন ভার্সন আছে এখানে, 64 বিটের আছে, দেন হচ্ছে অন্যান্য ভার্সন গুলাও আছে যেগুলা আপনার আগে আসছিল। কারো যদি হচ্ছে অন্য আগের ভার্সন থেকে থাকে, ওইটাও হচ্ছে আপনারা ডাউনলোড করতে পারবেন। এরপরে যদি আপনারা এখানে জাস্ট ক্লিক করেন ডাউনলোড 64 বিট, তো হচ্ছে এই যে এখানে দেখেন অলরেডি কিন্তু এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এইখানে এই ফাইলটা মোটামুটি বড়, 1.2 জিবির ফাইল। তো এটা হচ্ছে আপনাদের নামাতে হবে। এরপরে নামানোর পরে জাস্ট হচ্ছে আপনারা ইনস্টল করতে পারবেন। এটা যেহেতু আপনার গুই বেসড, জাস্ট কয়েকটা ক্লিক করার পরে হচ্ছে ইনস্টল করতে পারবেন ডিরেক্ট। যেহেতু এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমি এটা আর নামাচ্ছি না। আর অটোপসির সাথে সাথে আমি আপনাদেরকে একটু আগে আরেকটা টুলও বলেছিলাম। আচ্ছা, এটার আগে আমি দেখে আসি আগে আমরা অটোপসিটা আসলে দেখতে কিরকম হয়। ওইটা ইনস্টল করার পরে যখন আপনি অটোপসিতে ক্লিক করবেন, তখন হচ্ছে ডিরেক্ট আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে, এইটা হচ্ছে এমন ইন্টারফেস। দেখা যাচ্ছে কি? জি ভাইয়া জি। দেখেন, এইখানে হচ্ছে বেশ কিছু অপশন আছে, যেমন হচ্ছে নিউ কেস, ওপেন রিসেন্ট কেস, বা হচ্ছে ওপেন কেস। নিউ কেসে হচ্ছে আমরা যখন কোনো নতুন একটা ইনভেস্টিগেশন করব ফরেন্সিকের জন্য, তখন আমরা এই অপশনটা ইউজ করব। আর যদি আমাদের অলরেডি কোনো ইনভেস্টিগেশন করা হয়ে গেছে বা ডাটা এক্সট্রাক্ট করা হয়ে গেছে এমন ফাইল দেয়, তখন আমরা এটাতে ডাইরেক্ট ওপেন করতে পারি। আর রিসেন্ট তো সেম জিনিসে ওপেনের মতোই। তো আমরা যদি এখানে নিউ কেসে ক্লিক করি, এই জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি, কারণ এই জিনিসটা আসলে ভুল করা যাবে না। এই জিনিসটা আপনাদের সিস্টেমেটিক ওয়েতেই করতে হবে। দেখেন, আমার স্ক্রিনটা কি লেখাগুলো পড়া যায়? যদি না পড়েন পড়তে পারেন একটু বললেন। আর একটু বড় করলে ভালো হয় ভাইয়া। এবার দেখা যাচ্ছে লেখাগুলো? আসলে সেটিংস থেকে একবারে ডিরেক্ট চেঞ্জ করতে হবে, এভাবে হবে না নাইলে। আচ্ছা, আমি আপনাদের পড়ে শোনাই, সমস্যা নাই। এখানে লেখা আছে হচ্ছে স্টেপস গুলা কি কি, কেস ইনফরমেশন, আর একটা হচ্ছে অপশনাল ইনফরমেশন। কেস ইনফরমেশনে আমার কেস নেম দিতে হবে আর বেস ডাইরেক্টরিটা দিতে হবে। এখন
কেস নেমটা আসলে কি? এটা আসলে ওরকম কিছুই না, আপনি হচ্ছে আপনার কেসের যেরকম নাম দিতে চান আপনার ইনভেস্টিগেশনের সাথে রিলেটেড একটা নাম দিয়ে দিবেন, কারণ আপনার অনেক ধরনের ফাইল থাকতে পারে, আপনি একসাথে তো একটা কেস ইনভেস্টিগেশন করবেন না, আপনার ল্যাপটপে অনেকগুলো কেস ক্রিয়েট হতে পারে। তো আপনি হচ্ছে খুঁজে পেতে যাতে সুবিধা হয় তো ওই অনুযায়ী হচ্ছে আপনার কেসটার নেমটা দিয়ে দিবেন। আর বেস ডাইরেক্টরি, এইটার এই অপশনটার মানে হচ্ছে যে আপনি যখন কেসটা ক্রিয়েট করবেন, আমাদের নর্মালি যখন ফাইলগুলা দেয়া থাকে ফাইলগুলা মোটামুটি ছোট আকারে থাকে, এটা হতে পারে 2 জিবি বা 5 জিবি বা 10 জিবি 12 জিবি পর্যন্ত হয়। এগুলাকে যখন আমরা কেসটা এক্সট্রাক্ট করি, এটা 20 থেকে 50 60 100 500 জিবি পর্যন্ত চলে যায়। তো আপনার ডাইরেক্টরিটা এমন ডাইরেক্টরি আপনার দিতে হবে যে এখানে আপনার মোটামুটি কম স্পেস, মানে সরি একটু বেশি স্পেস আছে। মনে করেন হচ্ছে মিনিমাম মিনিমাম 20 30 জিবি খালি আছে এমন একটা ফোল্ডার সিলেক্ট করলে বেটার হয়। আপনি অটোপসিটা সিতেও ইনস্টল করতে পারেন বা অন্যান্য যে আদার ড্রাইভ আছে ওইগুলোতেও ইনস্টল করতে পারেন, ওইটা ইস্যু ক্রিয়েট করে না। এরপর এখানে কেস টাইপ আছে, আপনি সিঙ্গেল ইউজার হিসেবে এটাকে ইউজ করতে পারেন বা মাল্টিপল ইউজার হিসেবে হচ্ছে আপনার ইউজ করতে পারেন। যদি আপনি একা ইউজ করেন তাহলে সিঙ্গেল ইউজার হিসেবেই সিলেক্ট করা বেটার। আর বেস ডাইরেক্টরি যেটা বলতেছিলাম, এখানে আপনার ব্রাউজ থেকে ক্লিক করে যে কোনো ফোল্ডার সিলেক্ট করে আপনারা হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আচ্ছা, তাহলে তাইলে আমি এখানে একটা নাম দিই, কেস নাম যদি দেই আমি, এ হচ্ছে ফরেনসিক ফরেনসিক্স, দেন একটা ব্রাউজার, একটা ফাইল অলরেডি সিলেক্ট করা আছে, তো আমি যদি নেক্সট দেই, দেখেন এরপরে আমার এখানে আসতেছে আরো কিছু জিনিস যেটা হচ্ছে অপশনাল, অর্থাৎ আপনি এখানে দিতেও পারেন নাও দিতে পারেন, ওইরকম কোনো ইস্যু হবে না, বাট আমি নর্মালি অ্যাটলিস্ট কেস নাম্বারটা দিয়ে দিই, কারণ এটা অনেক সময় আমার হচ্ছে আইডেন্টিফাই করতে সুবিধা হয়। তো আমি যদি এখানে 01 বা 001 দিই, এখানে আপনি আপনার এক্সামিনারের নামও দিতে পারেন, যে আপনি কোন এক্সামিনার হিসেবে এটা ইউজ করতেছেন, এটা মেইনলি রিপোর্ট জেনারেটরের ক্ষেত্রে তখন সুবিধা হয়, না দিলেও ওইরকম প্যারা নাই। না, ওইটার ফোন নাম্বার, ইমেইল, আর হচ্ছে আপনি যদি কোনো নোটস রাখতে চান এটার পাশাপাশি এই জিনিসগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেন এতটুক করার পরে আমি এখানে এবিসি দিয়ে রেখেছি না, কারণ যেহেতু টেস্ট পারপস। ফিনিশে যদি আমি ক্লিক করি, দেখেন আমার কিন্তু এখানে ডাটাবেসটা বা এই কেসের জন্য যে ডাটাবেসটা প্রয়োজন এটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমার কিন্তু আরেকটা ফর্ম ওপেন হয়ে গেছে, এই জিনিসটা আমার ভালো মতো বুঝতে হবে। এইখানে আমার অপশনটা হচ্ছে অ্যাড ডাটা সোর্স। আমি যেই ডাটাটা অ্যানালাইসিস করব ফরেনসিক্স এর জন্য, ওই ডাটা সোর্সটা আমার এখানে অ্যাড করতে হবে। ঠিক আছে, এবং এর জন্য বেশ কিছু স্টেপ আছে, যেমন সিলেক্ট হোস্ট, সিলেক্ট ডাটা সোর্স টাইপ, সিলেক্ট ডাটা সোর্স, দেন হচ্ছে কনফিগার, ইনজেস্ট, দেন হচ্ছে অ্যাড ডাটা সোর্স। তো এখানে সিলেক্ট হোস্টের ক্ষেত্রে আমরা নর্মালি জেনারেট নিউ হোস্ট নেম বেসড অন দ্য ডাটা সোর্স নেম এটা ইউজ করে থাকি। আপনি যদি নতুন কোনো স্পেসিফাই হোস্ট নেম ইউজ করতে চান ওইটা আপনারা করতে পারবেন, বা এক্সিস্টিং হোস্ট ইউজ করেও হচ্ছে আপনার কাজটা করতে পারবেন। তো নর্মালি জেনারেট নিউ হোস্টে দিলে প্রবলেম হবে না, আপনারা এটা ইউজ করতে পারেন। দেন যদি আপনি নেক্সটে ক্লিক করেন, দেন আপনার এখানে কয়েকটা অপশন আসবে, যে হচ্ছে আপনি যে ডাটাটা বা যে ফাইলটা অ্যানালাইসিস করবেন এটা অ্যাকচুয়ালি কি টাইপ। এখন আপনারা নর্মালি আমরা একটু আগে যেটা কথা বলে আসতেছিলাম, আমরা এখানে ডিস্ক ইমেজ অ্যানালাইসিস করব। ঠিক আছে, অ্যানালাইসিস করব যেহেতু আমরা এটা ডিস্ক ইমেজ সিলেক্ট করব, বা এটা যদি ভার্চুয়াল মেশিনের কোনো ফাইল থাকে ওইটাও আপনারা এখান থেকে ডিরেক্ট ডিরেক্ট সিলেক্ট করতে পারবেন। বিভিন্ন রকমের লোকাল ডিস্কের ফাইল আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, যেমন মনে করেন বা বিভিন্ন রকমের আহ, আমাদের পেন ড্রাইভের থাকে বা ফ্ল্যাশ ড্রাইভ থাকে, ওইগুলো আমরা এটার থ্রুতে অ্যানালাইসিস করতে পারি। এরপর হচ্ছে বিভিন্ন রকমের লজিক্যাল ফাইল থাকে, এই লজিক্যাল ফাইল গুলো হচ্ছে আমরা যখন হচ্ছে পাবো তখন আমরা এই লজিক্যাল ফাইল অপশনটা ইউজ করব। আনঅ্যালোকেটেড স্পেস, এটা হচ্ছে আমার যখন আমরা উইন্ডোজ সেট আপ করি বা হচ্ছে দেখবেন আপনার ভার্চুয়াল বক্সে বা হচ্ছে ডুয়াল বুট করার সময় আনঅ্যালোকেটেড স্পেস এরিয়া থাকে, ওই জিনিসটা অ্যানালাইসিস করার জন্য আমার এই অপশনটা লাগে। অটোপসি লজিক্যাল ইমেজ রেজাল্ট, এটা হচ্ছে অটোপসির বিভিন্ন লজিক্যাল ফাইলস এর যদি আমরা অ্যানালাইসিস করি ওইটা। আর এক্স আর ওয়াই,
এক্সরি টেস্ট এক্সপোর্ট, এটা বিভিন্ন রকমের জার ফাইল থাকে আমাদের, জাভার বিভিন্ন রকমের বড় বড় ফাইল থাকে, ডট জার এক্সটেনশন সহ। ওই ফাইলগুলো অ্যানালাইসিস করার জন্য আমার হচ্ছে অপশনটা সিলেক্ট করা লাগে। নর্মালি আপনার ডিস্ক ইমেজ অথবা হচ্ছে লজিক্যাল ফাইল, এই দুইটাই ইউজ করা লাগে, অত পেইন লাগে না, বাকিগুলো আমাদের ওইভাবে লাগে না কখনোই। এরপরে যদি আমি নেক্সটে ক্লিক করি, এরপরে আপনার দেখেন এখানে কি আছে, এখানে আছে হচ্ছে ডাটার সোর্সটা আমার দিয়ে দিতে হবে, মানে যেই ফাইলটা আমি এখন ফরেন্সিক্যালি অ্যানালাইসিস করব ওই ডাটার সোর্সটা আমার এখানে ব্রাউজ অপশন থেকে সিলেক্ট করে দিতে হবে। যেমন আপনাদেরকে আমি যে ফাইলটা দিব ওই ফাইলের মধ্যে আপনারা এই সেম ফাইলটাই দেখতে পারবেন, এই জন্য আমি সেম ফাইলটাই নিয়ে আসছি। যেমন এই যে আমি এখান থেকে সিলেক্ট করলাম ডিএফআই তে mmx জ্যাঙ্কো পিসি ডট e01, এই ফাইলটা হচ্ছে সিলেক্ট করতে হবে। এখন আপনার মনে হতে পারে E01 এইটা আবার কি এক্সটেনশন, চলেন আমরা দেখে নিই গুগল থেকে। ডট E01 ফাইল এক্সটেনশন, দেখেন এটা হচ্ছে একটা ইন কেস ই এভিডেন্স ফাইল, যেটা ডিজিটাল ফরেনসিক ফরম্যাট ইউজ করা হয়ে থাকে ডাটা কম্প্রেসড অবস্থায় স্টোর করার জন্য। বুঝতে পেরেছেন আপনারা? তো এই জিনিসটা আমরা সিলেক্ট করে নিব। ক্লিক করার পর এখানে ওপেন একটা অপশন আছে, এটার মধ্যে যখন আমরা ক্লিক করব তখন এটা সিলেক্ট হয়ে যাবে। আর এইখান থেকে আমরা বিভিন্ন টাইম জোন চেক করে নিতে পারি। আমরা যখন ফরেনসিক রিপোর্ট কমপ্লিট করি টাইম জোনটা চেক করে, মনে করেন হচ্ছে আপনি অস্ট্রেলিয়াতে আছেন, ওইখানে ক্লায়েন্ট আপনাকে ফরেনসিকের অ্যানালাইসিস করতে দিচ্ছেন, আপনি যদি এটা এশিয়া রেখে করেন ওইটা টাইম জোনের সাথে হচ্ছে আপনার মিলবে না, যে হচ্ছে আপনার যেই আর্টিফ্যাক্ট গুলো আছে ওইগুলোর টাইমটাও চেঞ্জ হয়ে যাবে, কারণ ওই জোনের উপর বেস করে টাইম ফ্রেমটা আসবে। বিভিন্ন রকমের টাইম আপনারা দেখলে বুঝতে পারবেন, ক্রিয়েশন টাইম, মডিফিকেশন টাইম। তো এই জন্য আপনার টাইম জোনটা আপনার মনে রাখতে হবে। যেহেতু আমরা এখন ঢাকাতে আছি এটাকে আমরা বাই ডিফল্ট নিয়ে নিব। আর সেক্টর সাইজ এটা অটো ডিটেক্ট। আর এখানে আপনারা বিভিন্ন MD5 বা SHA ভ্যালু গুলা যদি চান দিতে পারেন। এখন আপনাদের কি মনে আছে MD5 হ্যাশ ভ্যালু বা SHA হ্যাশ ভ্যালু কিসের জন্য ইউজ করা হয়ে থাকে? আমরা ক্রিপ্টোগ্রাফির ক্লাসে পড়েছিলাম। ক্রিপ্টোগ্রাফি সাইফার টেক্সট। এইটা আমরা বিভিন্ন রকমের ফাইল আইডেন্টিফিকেশনের জন্য ইউজ করে থাকি। যেমন আপনাদেরকে আমি বলেছিলাম, কিন্তু একটা যদি আমি স্পেসও চেঞ্জ করি একটা কম্পোনেন্টের, তাহলেও কিন্তু আমার MD5টা আলাদা হয়ে যাচ্ছে, আপনাদের যদি মনে থেকে থাকে। তো এই থ্রুতে আমরা হচ্ছে যদি বিভিন্ন রকমের ফাইল আমরা ডিটেক্ট করি কিভাবে যে হচ্ছে এটা ম্যালিসিয়াস কি ম্যালিসিয়াস না, বলেন দেখি। আমরা এটাকে ভাইরাস টোটালে আপলোড করে দিই, ধরেন মনে করেন চলে যাই, দেখাই আপনাদেরকে ভাইরাস টোটাল। এখানে আমরা নর্মালি বিভিন্ন রকমের লিঙ্ক, বিভিন্ন রকমের ফাইল অ্যানালাইসিস করে দেখি যে এটা কি আদৌ মানে কোন রকমের ম্যালিসিয়াস কিছু নাকি হচ্ছে নর্মাল। এখানে একটা ফাইল আমরা দেখি, দেখেন সে এখানে কি বলতেছে, এই ফাইলের হ্যাশটা আমাকে দেখাচ্ছে। এই ফাইলের হ্যাশ, এই ফাইলটা দুনিয়ার যত জায়গাতে যাবে সেম হ্যাশই থাকবে। এতে করে কি আমার ইন্টিগ্রিটিটা বজায় থাকতেছে, যে আমি এই ফাইলটা যদি ইউজ করে থাকি তখন সে এটাকে আইডেন্টিফাই করতেছে এই হ্যাশের মাধ্যমে, যে এই হ্যাশওয়ালা ফাইলটা সেফ। যে এখান থেকে সে আমাকে বলতেছে দেখেন এটা হচ্ছে আনডিটেক্টেড, মানে কোন রকমের এটার কোনো ইস্যু নাই, এটা গ্রিন হয়ে আছে। এটার ডিটেলস এ যদি যান তখন সে যে MD5 হ্যাশ, SHA ভ্যালু, SHA-256 ভ্যালু সবগুলো হচ্ছে আমাকে দেখাইতেছে। এগুলার থ্রুতে সে আইডেন্টিফাই করতেছে যে আমি যে ফাইলটা তাকে দিয়েছি এটা কি এক্সাক্ট সেই ফাইলটাই কিনা যেটা ক্লেম করা হচ্ছে। তো এখানে হচ্ছে আপনারা বিভিন্ন রকমের হ্যাশ ভ্যালু যেটা থাকে ফাইলের সাথে এগুলো দিতে পারেন, না দিলেও কোনো ইস্যু নাই। এরপরে আমরা নেক্সটে ক্লিক করে দিব। এখানে হচ্ছে আপনারা যে ইনজেস্ট মডিউলে কি কি
ফাংশন চান এগুলোর হচ্ছে ডিটেলস এখানে দেওয়া আছে। যেমন আমরা এখানে নর্মালি সবগুলাই ইউজ করে থাকি, হ্যাশ লুকআপ, ফাইল টাইপ আইডেন্টিফিকেশন, বিভিন্ন রকমের এক্সটেনশন, মিসম্যাচ হচ্ছে নাকি, কিওয়ার্ড সার্চ, ইমেল পার্সার, বিভিন্ন রকমের এনক্রিপশন ডিটেকশন, এরপরে হচ্ছে বিভিন্ন রকমের আইওএস অ্যানালাইজার, এগুলো নর্মালি ডিফল্ট বাই ডিফল্ট যেগুলো থাকে ওইগুলো আপনারা রাখতে পারেন। তো এরপর আমরা নেক্সটে ক্লিক করে দিব। এরপরে দেখেন প্রসেসিং ডাটা সোর্স, অ্যাডিং ইট টু এ লোকাল ডাটাবেস, মানে আপনি যেই ডাটা সোর্সটাই হচ্ছে আপনার সিলেক্ট করেছিলেন, ওই মানে যে পাথটা আমরা একটা সিলেক্ট করে দিয়েছিলাম, আপনার মনে আছে আমি বলেছিলাম যে হচ্ছে আপনাদের একটা স্পেস রাখতে হবে এরকম ফোল্ডার সিলেক্ট করতে, যেটার মধ্যে মোটামুটি স্পেস আছে। জি ভাইয়া, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, জি। তো ওই রকম একটা স্পেসে এসে হচ্ছে অ্যালোকেট করা শুরু করে দিয়েছে। এখন এটা ক্রিয়েট হতে একটু টাইম লাগবে, নর্মালি ডিপেন্ড করে যে হচ্ছে আপনারা যে কিরকম বড় ফাইল নিয়ে কাজ করতেছেন, বা হচ্ছে ওই অনুযায়ী হচ্ছে ওরা টাইমটা নিয়ে নেয়। তো এটা এইভাবে চলতে থাকবে, মানে এটা শেষ হওয়ার পর একটা ফিনিশ অপশন আসবে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে যে এরকম আমি যে জায়গাতে আমার মাউসের কার্সরটা রেখেছি ওইখানে আপনারা নিচে দেখবেন আরো এক্সট্রাকশন চলতে থাকবে। আপনাদের ফাইলটা, যে ফাইলটা আমি দিয়েছি, এটা ফিনিশ হওয়ার সাথে সাথে এক্সট্রাক্ট শেষ হবে না, ফুললি এক্সট্রাক্ট হইতে আমি যেহেতু এটা নিজে ফরেনসিক অ্যানালাইসিস করে দেখেছি, আমার একদিন সময় লেগেছিল। তো আমি বলবো আপনারা পিসিটা শাট ডাউন হতে দিবেন না, কারণ কতক্ষণ লাগে বলা কঠিন। একদিনও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে। ফাইল সাইজটা একটু বড়, যেহেতু এটা মোটামুটি সিনারিও বেসড ফাইল। তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে এ- এ- আমরা অটোপসিটা কিভাবে ইউজ করব এবং কিভাবে আমাদের যে কেস ফাইলটা আছে ওইটা হচ্ছে আমরা এটার সাথে অ্যাড করব। বুঝতে পেরেছেন কি? জি ভাইয়া। সবার গলা এরকম মনমরা কেন? আসলে কি বুঝতে পেরেছেন নাকি বুঝেন নাই? না বুঝে থাকলে বলেন, কোনো ইস্যু নাই। যে কোনো জিনিসটা নিয়ে কনফিউশন, বা আদৌ আমরা এই জিনিসটা কেন করতেছি বা ওই জিনিসটা কেন নিতেছি। না ভাইয়া, এই জিনিসটা বুঝছি ভাইয়া। মনে করেন আমাদের যে ডিস্ক ফরেনসিক এর মধ্যে যে আমাদের ধরেন হার্ড ডিস্ক গুলো অনেক সময় ক্র্যাশ হয়ে যায়, ওইগুলোর ডাটা গুলো কি হুম, রিকভার সম্ভব? হ্যাঁ, অটোপসি দিয়ে আপনার এই ডাটাগুলো আপনারা হচ্ছে অ্যানালাইসিস করতে পারবেন। সেটা কিভাবে ভাইয়া? এই যে এইভাবে হার্ড ডিস্কটা কি সিলেক্ট করে দিয়ে না কি? এইটা হচ্ছে এইখানে আমরা যে জিনিসটা অ্যানালাইসিস করতেছি, একটা হার্ড ডিস্কের টোটাল স্ন্যাপশট যেটা আছে ওইটাকে ইমেজ আকারে জাস্ট আমরা কনভার্ট করে নিতেছি। ঠিক আছে? তো ওইটার সাথে আপনারা হচ্ছে ডিরেক্ট হচ্ছে বিভিন্ন রকমের ডিভাইসও অ্যাড করতে পারবেন, আর হচ্ছে এইভাবে ইমেজ আকারে হচ্ছে স্ন্যাপশট নিয়েও আপনারা হচ্ছে অ্যানালাইসিস করতে পারবেন। তো এখন আরেকটা টুলস এর কথা আমি বলেছিলাম আপনাদেরকে, যেটা হচ্ছে এফটিকে। অটোপসির পাশাপাশি এটাকে আমি আপাতত ক্যান্সেল করে দিচ্ছি, কারণ প্রচুর রিসোর্স খাওয়া শুরু করে। আপনাদের একটা জিনিস দেখাই, এই যে দেখেন যখন আমি হচ্ছে এটা সিলেক্ট করেছিলাম, এই যে আমার এই ফাইলটার মধ্যে ছিল, এই যে ফরেনসিক্স নামে কিন্তু একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এবং এর ভিতরে বিভিন্ন রকমের এই যে লগ, ক্যাশে, ডাটাবেস ক্রিয়েট করা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছিল। এটা আমি ক্যান্সেল করাতে এখন অফ হয়ে গেছে। তো ওইখানে এই যে ফোল্ডারটা আপনি সিলেক্ট করবেন, এটার মধ্যে আপনার ডিটেইল সব জিনিস স্টোর হয়ে যাবে। তো আরেকটা যেটা বলতেছিলাম ওইটা হচ্ছে আপনার এফটিকে ইমেজের, এটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এফটিকে ইমেজেরটা যদি আপনারা ডাউনলোড করেন, এটা কি এখনো ডাউনলোড হচ্ছে? এটার ইন্টারফেসটা অনেকটা এমন আসবে। এফটিকে ইমেজেরটা আরো ডাটা আপনার সিলেকশন করা ইজি। এখানে হচ্ছে এরকম ইন্টারফেস থাকে, ইন্টারফেসের মধ্যে আপনি জাস্ট এখানে অ্যাড ডাটা, অ্যাড এভিডেন্স আইটেমে ক্লিক করবেন। ইমেজ ফাইল, যেহেতু আমরা ইমেজ ফাইল নিয়ে কাজ করতেছি, ডিস্ক ইমেজ। নেক্সট ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করলে আপনার হচ্ছে খুঁজে বের করতে হবে যে কোথায় ডাটাটা আপনার বা ফাইলটা আছে।
আমার এখানে ছিল টিএফআই তে। দেখেন এখানে কিন্তু অলরেডি সিলেক্ট করার জন্য সে অপশন দিয়ে দিছে। ক্লিক করব, জাস্ট ফিনিশ। দেখেন এখানে কিন্তু আমার এসে গেছে ডাটাটা। এরপরে আমি হচ্ছে এটাকে যে এইভাবে অ্যানালাইসিস করা শুরু করে দিতে পারবো। একটু টাইম নিবে, কারণ দেখেন এভাবে ট্রি আকারে থাকে। তখন হচ্ছে আপনি এগুলা অ্যানালাইসিস করা শুরু করে দিতে পারবেন। যেমন হচ্ছে যে প্রোগ্রাম ফাইলস, প্রোগ্রাম ডাটা, এর আন্ডারে কি কি ইউজার ছিল, যে ইউজারের নামগুলা, দেন উইন্ডোজ এর মধ্যে কি কি ফাইল আছে। এটাকে যদি একটু বড় করে দিই, দেখেন। তো এখান থেকে আপনারা বিভিন্ন রকমের ফাইল অ্যানালাইসিস করতে পারবেন। প্রোগ্রামস, অ্যাপ ক্যাশ, কোড। এখানে যদি আমরা দেখাই, ইউজার যেটা ছিল এগুলো হচ্ছে ইউজার নেম বিভিন্ন, এই যে আন্ডারে পিকচার্স, ক্যামেরাস, দেন হচ্ছে ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড ফোল্ডারের মধ্যে আবার বিভিন্ন রকমের ফাইলস। সবগুলো এইভাবে আপনারা অ্যানালাইসিস করতে পারবেন। নেক্সট ক্লাসে আমরা ডিরেক্ট ফরেনসিক অ্যানালাইসিস করে দেখাবো আপনাদেরকে, যে হচ্ছে কিভাবে এক্স্যাক্টলি অ্যানালাইসিস করতে হয়। এখন এগুলার পাশাপাশি যেটা বলতেছিলাম, আরো টুলস আছে। যেমন হচ্ছে আপনার অটোপসি আর এফটিকে ইমেজার তো আমরা অলরেডি দেখেছি। এটার পাশাপাশি আপনার ম্যাগনেট, এক্সিওম আর বালকাসফট ইউজ করতে পারেন, বাট এগুলা পেইড। এগুলোর জন্য আপনার সাবস্ক্রিপশন ফি দেওয়া লাগে ভালো পরিমাণে। আর আপনারা যদি ক্র্যাক ইউজ করতে অভ্যস্ত থাকেন, তাহলে আপনার বিভিন্ন রকমের ক্র্যাকও পাওয়া যায় অনলাইনে। যেমন আমি পার্সোনালি একটা জিনিস ইউজ করে থাকি, এটা হচ্ছে এফটিকে ইন্টারন্যাশনাল। এটা ক্র্যাক ভার্সন, বাট আমি আপনাদেরকে এটা উৎসাহিত করব না, কারণ ক্র্যাক সফটওয়্যার ইউজ করলে কি হয় এটা আমরা অলরেডি লাস্ট ক্লাসে দেখে আসছি। তো এটার আরো যেহেতু এটা পেইড জিনিসটার ক্র্যাক, সো এটা আরো অ্যাডভান্স ফিচার থাকে। নর্মালি আমি জিনিসটা ইউজ করে থাকি, বাট এটা এখন আপনার বিভিন্ন নাম দেখতে পারতেছেন না, কারণ আমি ডাটাগুলো রিসেন্টলি রিমুভ করেছি। প্রচুর স্পেস নিয়ে নেয়, কারণ আপনি যখন একটা কেস অ্যানালাইসিস করবেন, ফুল ডাটা বেসটা আপনার থেকে যায়। তো ওইটা আপনার কাজের পরে আপনি যদি রিমুভ না করেন, আপনার দেখা যাবে 40 জিবি 50 জিবি খেয়ে দিছে, বা 5 জিবি 10 জিবি খেয়ে দিছে, এমন হতে পারে। তো আমরা আমাদের স্লাইডে ফেরত যাই। এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে খালি অটোপসি বা আমি যদি সরি এফটিকে ইমেজের ইউজ করি, তাহলে কি আমি সব ডাটা অ্যানালাইসিস করতে পারবো বা সব জিনিস দেখতে পারবো? এই কোশ্চেনটা কি আপনাদের মনে আসে নাই? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন না? জি ভাই, শুনতে পাচ্ছি। আপনাদের মনে কি এমন কোশ্চেন আসতেছে না, যে হচ্ছে আমি যদি খালি অটোপসি ইউজ করি বা হচ্ছে এফটিকে ইউজ করি, তাহলেই কি আমি হচ্ছে সব ধরনের ডাটা অ্যানালাইসিস করার ওয়ে পাবো বা হচ্ছে ডাটা অ্যানালাইসিস করতে পারবো? এমন কোশ্চেন কি আসছে আপনাদের মনে? আচ্ছা, যদি না এসে থাকে সমস্যা বলার নেই, বাট যদি এসে থাকে তাহলে কোশ্চেনটা হচ্ছে না, যে আপনারা সব জিনিসের একবারে সলিউশন পাবেন না। কেন পাবেন না? কারণ আমরা জানি, আমি যদি উইন্ডোজের ক্ষেত্রে বলে থাকি, বিভিন্ন রকমের প্রচুর ফাইলস থাকে, বিভিন্ন রকমের স্যাম ফাইলস, সিস্টেম ফাইলস, এমএফটি ফাইলস, প্রিফেচ ফাইলস। এগুলো হচ্ছে আপনি অটোপসি দিয়ে এক্সট্রাক্ট করতে পারবেন বা কালেক্ট করতে পারবেন। ওইগুলোকে অ্যানালাইসিস করার জন্য আমাদের আরো কিছু টুলস লাগে, যেই টুলস গুলার সম্পর্কেও আমরা আজকে জানবো। এগুলো যদি আমরা নর্মালি বলে থাকি, আমি এগুলোকে পার্সোনালি এরিক জিমারম্যান টুলস হিসেবে ডাকি, কারণ এগুলো এরিক জিমারম্যান লিস্টেড করে রেখেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি যেমন সার্চ করি এরিক জিমারম্যান টুলস, দেখেন এখানে হিউজ কালেকশন অফ টুলস আছে এবং বিভিন্ন রকমের ভার্সন আছে। এগুলো সবগুলো ফরেনসিক টুলস, এবং সবচেয়ে বেস্ট হচ্ছে, মানে এগুলো হচ্ছে সবগুলো ফ্রি। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, মানে অনেক
টুল আছে, এবং এগুলো এক একটার পারপাস এক এক রকম। সবগুলাই সেম কাজে ইউজ হয় না। আবার দেখা গেছে কিছু হচ্ছে কমান্ড লাইন বেসড, মানে হচ্ছে আমরা লিনাক্সে যেরকম টার্মিনাল ইউজ করি, উইন্ডোজে এরকম টার্মিনাল ইউজ করে করতে হয়। কিছু হচ্ছে আবার গুই বেসড, মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, মানে অটোপসির মতো আপনি হচ্ছে দেখে দেখে ক্লিক করে করে কাজ করতে পারবেন। তো এই জিনিসগুলো সম্পর্কে আমরা টুকটাক জানার চেষ্টা করবো আজকে। তো যেটা বলতেছিলাম, ফার্স্ট হচ্ছে এমএফটি সিএমডি বা হচ্ছে এমএফটি এক্সপ্লোরার, দুইটাই সেম কাজ করে। একটা হচ্ছে টার্মিনাল বেসড, একটা হচ্ছে গুই বেসড। তো এইটা আমরা কেন ইউজ করে থাকি, বিভিন্ন রকম এমএফটি ফাইল আমরা অ্যানালাইসিস করার জন্য ইউজ করে থাকি। মানে এমএফটি ফাইলটা আসলে কি, মনে করেন ধরেন আপনার একটা ফাইল আপনি ডিলিট করে ফেলছেন, ঠিক আছে, তাও এইটার রেকর্ড এমএফটি তে থেকে যায়, এবং ওই টুলটা আপনাকে দেখতে সাহায্য করে ওই ফাইলটার ক্রিয়েশন ডেট, মডিফিকেশন ডেট, ফিজিক্যাল লোকেশন ডিস্কের মধ্যে কোথায়, দেন হচ্ছে আদার্স যেসব ইনফরমেশন যেগুলো ডিপ অ্যানালাইসিস এর জন্য আপনার লাগে, ওই ইনফরমেশন গুলো আপনি এই এমএফটি এক্সপ্লোরার দিয়ে দেখতে পারেন। এরপরে হচ্ছে আপনার পিইসিএমডি, যেটা হচ্ছে প্রিফেচ অ্যানালাইজার। এটা হচ্ছে আমাদের উইন্ডোজের প্রিফেচ ফাইল গুলা অ্যানালাইসিস করতে সাহায্য করে। প্রিফেচ ফাইলটা আসলে কি, বা এটা পারপাসটা কি, মনে করেন আপনার প্রিফেচ ফাইলটা তখনই লোড হয় যখন হচ্ছে আপনার উইন্ডোজের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন আপনি হচ্ছে মানে হচ্ছে কি বলে এটাকে স্টার্ট করেন। মনে করেন আপনি একটা হ্যাকিং টুল আপনার পিসিতে রান হয়েছিল, আপনাকে একটা সিনারিওর কথা আমি অলরেডি বলেছিলাম, যে কেউ ধরেন হচ্ছে ক্লেম করলো যে হচ্ছে আমার ইয়াতে একটা হ্যাক টুল ছিল, ওইটা তো এসব কাজ করেছে, আমি তো করি নাই। তখন হচ্ছে আপনি প্রিফেচ অ্যানালাইসিস করে আপনি দেখতে পারবেন যে আসলেই সে কখন থেকে কখন ওইটার এক্সিকিউশন টাইম ছিল, বা আদৌ ওইটা কি আহ কি বলে এক্সিকিউশন হয়েছে কিনা, বা কত টাইম এটা রান হয়েছে, বা লাস্ট টাইম এটা ইউজের কখন ছিল। এই সবগুলা জিনিস হচ্ছে আপনার প্রিফেচ অ্যানালাইজার দিয়ে হচ্ছে আপনারা দেখতে পারবেন। এরপরে যদি আমরা বলি ইভিটি টিএক্সি সিএমডি, এটা হচ্ছে ইভেন্ট লগ পার্সার। ইভেন্ট লগ পার্সারটা কি, এটা আমাদের হচ্ছে উইন্ডোজ এর বিভিন্ন ইভেন্ট লগ, এটা হচ্ছে আমাদের রিডেবল ফরম্যাটে এক্সট্রাক্ট করার পর এটা হচ্ছে আমাদের দেখাতে সাহায্য করে। এটা আমাদের বিভিন্ন উইন্ডোজ এর বিভিন্ন ইভেন্ট যে ভিউ হয়ে থাকে, বা হচ্ছে বিভিন্ন রকমের টুল আমরা যখন ইউজ করে থাকি, বা বিভিন্ন রকমের লগ ইন যখন হয়, বা ফেল পাসওয়ার্ড যখন অ্যাটেম্প গুলা হয়ে থাকে, ওইগুলার যে লগ থেকে যায়, আমরা ওইগুলা আইডেন্টিফাই এটার মাধ্যমে করতে পারি যে কখন কোন ইউজার লগ ইন করেছিল, বা সাকসেসফুল লগ ইন হয়েছিল কিনা, বা রং অ্যাটেম্প কয়টা ছিল, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা বুঝতে পারি যে সিস্টেমটা কেউ কম্প্রোমাইজে ট্রাই করেছিল কি করে নাই। দেন হচ্ছে রেজিস্ট্রি এক্সপ্লোরার বা আরইসিএমডি, এটা হচ্ছে আপনার গুই বেসড, আর এটা হচ্ছে আপনার টার্মিনাল বেসড। এটা হচ্ছে আমরা বিভিন্ন রেজিস্ট্রি ফাইল হচ্ছে অ্যানালাইসিস করতে পারি এটার মাধ্যমে। যে মনে করেন হচ্ছে আপনার বিভিন্ন রিসেন্টলি কানেক্টেড ইউএসবি ড্রাইভ থাকতে পারে, বা বিভিন্ন রকমের ইনস্টল সফটওয়্যার থাকতে পারে, যেগুলো হচ্ছে আহ অটোমেটিকলি স্টার্ট হয়ে যায়, বা বিভিন্ন ম্যালওয়্যার থাকতে পারে যেগুলো হচ্ছে আপনার পিসির সাথে সাথে চালু হওয়ার সাথে সাথে শুরু হয়ে যায়। ওই জিনিসগুলো আমরা এই রেজিস্ট্রি এক্সপ্লোরার দিয়ে এক্সপ্লোর করতে পারি। দেন হচ্ছে জাম্প লিস্ট। এই জাম্প লিস্ট আসলে কি, মনে করেন হচ্ছে আমরা একটা ফাইল যখন রিসেন্টলি অ্যাক্সেস করে থাকি, তখন এই ফাইলটা আমরা জাম্প লিস্টের থ্রুতে বের করতে পারি, যে আদৌ মনে করেন হচ্ছে আপনি বললেন আমি এটা অ্যানালাইসিস বা ধরে দেখি নাই এই ফাইলটা, বা এই ফাইলে আমি কোনোদিন যাই নাই, এই ফোল্ডার আমি অ্যাক্সেসই করি নাই, তখন হচ্ছে জাম্প লিস্টের ইউজ করে আপনি হচ্ছে এই জিনিসটার সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে এটা আপনি বের করতে পারবেন। তো মনে করেন হচ্ছে কোন ইউআরএলটা সে রিসেন্টলি অ্যাক্সেস করেছে, কোন ডকুমেন্টটা সে অ্যাক্সেস করেছে, কোন ফোল্ডারটা অ্যাক্সেস করেছে, বা এটাকে সে কোনো শর্টকাটে রেখে দিয়েছে নাকি। তো এই জিনিসগুলো আপনি হচ্ছে জাম্প লিস্ট ইউজ করে দেখতে পারবেন। আর এইগুলো আমরা কিভাবে ডাউনলোড করতে পারি, আমরা অটোপসিটা যেভাবে ডাউনলোড করে আসছি, মনে করেন এরিক জিমারম্যান টুলে যাব, দেন হচ্ছে মনে করেন আমি কোনটা নামাই, রেজিস্ট্রি এক্সপ্লোরারই নামালাম, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। দেন হচ্ছে আমি জিপটা আনজিপ করে নিব, দেন জাস্ট নেক্সট 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 ইনস্টল দিলেই
আমার ফাইলটা ইনস্টল হয়ে যাবে। আর এটা কেমন দেখতে এটাও যদি আমি আপনাদেরকে দেখাই, রেজিস্ট্রি এক্সপ্লোরারটা দেখেন, এখানে আমার অলরেডি রেজিস্ট্রি এক্সপ্লোরার জিপ ফাইলটা আছে। এই যে এটা তখন এরকম একটা ইয়ে দেখাবে, আপনি ইএক্সি ফাইলে ক্লিক করবেন। আপনার কিন্তু মনে রাখতে হবে এক্সিকিউটেবল ফাইল ছাড়া যদি আপনি অন্যগুলা ক্লিক করেন ওগুলা কিন্তু চলবে না, ঠিক আছে? তো আমি ইএক্সি ফাইলটা ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু স্টার্ট হওয়া শুরু হয়ে গেছে। দেখেন, তো তখন আপনি কি করবেন, এইখানে এই যে আপনার ফাইল সিলেক্ট করতে হয়, আপনি হচ্ছে আপনার যেই ফাইলটা আপনি অটোপসি বা এফটিকে দিয়ে যে রেজিস্ট্রি ফাইলের লোকেশন কোথায় থাকে, এগুলো কোথায় পাওয়া যায় এগুলো আমরা জানবো, টেনশন নেওয়ার কোনো ইস্যু নাই, কারণ নাই। তো এই ফাইলটা আমরা জাস্ট ওইখান থেকে লোড করব, যে লোড হাইট ক্লিক করব, তখন আমরা হচ্ছে এক্সট্রাক্ট করার পর এখান থেকে যে সিলেক্ট করে নিব, তখন আমরা ডিটেইলে দেখতে পারবো যে কোন ফাইলটা কোথায় কিভাবে এক্সট্রাক্ট করা লাগে বা কিভাবে কাজ করা লাগে। তো আজকে আমরা মোটামুটি থিওরিটিক্যাল সব জিনিসই দেখতেছি। হতে পারে আপনাদের বোর লাগতেছে, বাট এই বোর লাগাটা থাকবে না যদি নেক্সট ক্লাসে আপনি সবকিছু বুঝতে পারেন। বাট আপনি যদি নেক্সট ক্লাসে সবকিছু বুঝতে না পারেন তখন আপনার নিজেরই খারাপ লাগবে। এই যে আজকে থিওরিটিক্যাল নলেজ গুলা ছিল বা হচ্ছে, এই জিনিসগুলো আপনার নেক্সট ক্লাসেই লাগবে, বা আপনি যখন আপনাকে আমি ফাইলটা বুঝাই দিব ওইটা আপনি যখন দেখবেন তখনই বুঝতে পারবেন যে আপনার এই নলেজ গুলা কেন দরকার। সরি। তো এই ছিল মোটামুটি। দেন আরো বিভিন্ন রকমের টুলস আছে, এগুলো সবগুলা তো আসলে এগুলো একসাথে দেখানো পসিবল না, বা শুধু শুধু স্লাইড বলবে। আপনি যদি এখানে দেখেন, আপনি দেখেন সাথে আপনার লেখা আছে এগুলো কোন কারণে কোনটা ইউজ হয়। যেমন অলরেডি পিএসিএমডির কথা আমরা বলেছি। দেন এই হচ্ছে আরবিসিএমডি, এটাতে আপনি রিসাইকেল বিনের আর্টিফ্যাক্ট গুলো দেখতে পারেন। দেন হচ্ছে রিসেন্ট ফাইল ক্যাশে পার্সার, এটা দিয়ে আপনি রিসেন্ট ফাইল গুলার ক্যাশে দেখতে পারেন, ক্যাশ মেমোরিতে যেগুলো থাকে। হ্যাশার দিয়ে আপনি হচ্ছে হ্যাশ ইয়ে করতে পারেন। দেন এইখানে আছে ডাটাবেস পার্সার, সিএসভি বা এক্সেল ফাইলের পার্সার, এগুলো আপনি ইউজ করতে পারেন। আর এখানে আরো কিছু টুল আছে, কেপ আছে, টাইম অ্যাপ আছে, এরিক জিমারম্যান টুলের যেই পাওয়ার শেল স্ক্রিপ্ট এটাও আছে। তো এগুলো হচ্ছে আপনাদের জানতে হবে, এগুলো আপনারা ঘাটাঘাটি করে দেখবেন যে কোন টুলটা কোথায় আছে বা কোন টুলের কাজটা কি, প্লাস হচ্ছে অটোপসিটা কিভাবে হচ্ছে ভালোভাবে ইউটিলাইজ করা যায়, এই জিনিসগুলো দেখবেন। তো আমি এখন আপনাদেরকে দুইটা ফাইল শেয়ার করব। আপনারা একটু আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা চেক করেন। আমি এখন দিয়ে দিচ্ছি ফাইলটা। সবাইকে দেখতে পাচ্ছেন? যেটা অলরেডি আমি দিয়ে দিয়েছি। পাইছি ভাই, পাইছি। এটার পাশাপাশি আমি আপনাদের একটা ফাইলের লিঙ্কও দিয়ে দিচ্ছি। ফাইলটা মোটামুটি বড়, মোটামুটি না কিছুটা বড়।
11 জিবির মতো আছে। দেখেন ওই জিনিসটাও আপনার হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিয়েছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। দেখেন দেখা এখানে যাবে। স্পেসিফিকেশন দেওয়া আছে যে হচ্ছে যে এই টাইমে একটা ওয়ারেন্ট এক্সিকিউট হয়েছে ওয়েস্ট মিডলশায়ার পুলিশের থ্রুতে, যেটার অ্যাড্রেস হচ্ছে ডেনিস চেঙ্কো, যে হচ্ছে সাসপেক্ট আমাদের। আর দ্য অ্যারেস্ট টুক প্লেস ফলোইং দ্য ইন্টেলিজেন্স লিঙ্কিং সাসপেক্ট ডাউনলোডিং ইমেজেস অফ ব্যাটম্যান। মানে হচ্ছে ব্যাটম্যানের ছবি তৈরি করা, ডাউনলোড করা বা অ্যাক্সেস করা এখানে হচ্ছে অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। ওই আপনার শহরে বলেন বা ইয়াতে বলেন, লটা হচ্ছে যেটা আমি বললাম, the distribution of image of Batman was made illegal in 2005. বিভিন্ন রকম সেকশন দেওয়া আছে, সেকশনের আন্ডারে। তো ইন্টারভিউ যখন সে নিয়েছিল সাসপেক্টের, তো সাসপেক্ট বলেছে সাম পিকচার্স অফ ব্যাটম্যান হতে পারে যে পপ আপের থ্রুতে আসছে বা বিভিন্ন রকমের আমাদেরকে বিজ্ঞাপন দেয় না বিভিন্ন রকমের, তো বিজ্ঞাপনের থ্রুতে যেভাবে আসে উপর দিয়ে ওইভাবে আসছে। বা হতে পারে অ্যাক্সিডেন্টাল ডাউনলোড হয়ে গেছে, সে এগুলা রাখে নাই, বা থাকলেও সে ডিলিট করে দিয়েছে কম্পিউটার থেকে। বা হতে পারে এগুলো কোনো ভাইরাসের জন্য আসছে। আর এখানে আমাদেরকে একটা ফাইল দেওয়া আছে যেটা হচ্ছে আপনারা ডাউনলোড করলে পেয়ে যাবেন সবাই, যেটা MD5 হ্যাশ এবং শাহ হ্যাশটা দেওয়া আছে। এটা আমি অলরেডি বললাম, এই জিনিসটা আমরা দিয়ে দিই কারণ ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রিটি রাখার জন্য, সরি, ইন্টিগ্রিটি বজায় রাখার জন্য। টাস্কটা হচ্ছে আইডেন্টিফাই এনি ইলিগেল ইমেজেস অফ ব্যাটম্যানস আর ডিটারমাইন দেয়ার প্রভিডেন্স। মানে হচ্ছে আপনার আইডেন্টিফাই করতে হবে সেখানে কোনো ব্যাটম্যানের ইলিগেল ছবি আছে নাকি বা তাদের উপস্থিতি আছে নাকি। আইডেন্টিফাই এনি এভিডেন্স লিঙ্কিং সাসপেক্ট অফ ডিস্ট্রিবিউশন অফ দ্য ইমেজ, মানে সাসপেক্ট সেটা ডিস্ট্রিবিউশনের সাথে জড়িত কিনা, যেটা সে অস্বীকার করেছে। দেন হচ্ছে কনসিডার করতে হবে তার বিভিন্ন স্টেটমেন্ট গুলা, যে 3টে স্টেটমেন্ট সে দিয়েছে, ওই স্টেটমেন্ট গুলা কনসিডার করে আপনাকে সাসপেক্ট সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে ওইটার উপর বেস করে আপনাকে রিপোর্ট বানাতে হবে স্টেটমেন্ট দিয়ে, যে সে আসলে কি অপরাধী নাকি সে অপরাধী না। কারণ আপনার মানে স্টেটমেন্টের উপর বেস করে সে হচ্ছে রায় দিবে বা জজ হচ্ছে রায় দিয়ে দিবে। এখানে কিছু অ্যাপেন্ডিক্স আছে, যে হচ্ছে এখানে কিছু বলা আছে, এগুলো আপনারা পড়ে নেবেন, যেটা আমি বাংলায় কথা অনেকে বলে আসছি। আর হচ্ছে বিভিন্ন রকমের সুডো ইমেজ বা বিভিন্ন রকম ব্যাটম্যানের ইমেজ রাখাটাই ইলিগাল। ব্যাটম্যান ইমেজেস ক্যান বি ডেলিভার্ড ইনটু 2 ক্যাটাগরিজ। ক্যাটাগরি 1 হচ্ছে ব্যাটম্যানের ফটোগ্রাফ বা রিয়েল ফটোস, আর ক্যাটাগরি 2 হচ্ছে অ্যানিমেটেড বা ড্রয়িং বা সুডো ইমেজ ব্যাটম্যানের। এগুলো হচ্ছে আপনাদেরকে কালেক্ট করতে হবে এভিডেন্স থেকে। ক্যাটাগরি A এর জন্য 75টা, ক্যাটাগরি B এর জন্য 75টা। আর এইখানে টাইটেল কি হবে, কোর্ট অফ রেফারেন্স হবে কি, কিভাবে ডেট দিতে হবে, এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, কোনটার পরে কি থাকবে, কি টাইটেল থাকবে, রেফারেন্স কি থাকবে, দেন হচ্ছে ইনভেস্টিগেশনের ফাইন্ডিংস কিভাবে থাকবে, আপনার ওপিনিয়ন কি, অ্যাপেন্ডিক্সে কি থাকবে। এবং এগুলো করার জন্য আপনার 2500 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না, 2500 ওয়ার্ড হচ্ছে এনাফ। এর মধ্যে আপনার রিপোর্টটা কমপ্লিট করতে হবে। এই ইনভেস্টিগেশনের থ্রুতে আপনারা কিভাবে একটা ফরেন্সিক রিপোর্ট তৈরি করতে হয় এটাও যেমন জানতে পারবেন, কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেটাও জানতে পারবেন। তো নেক্সট ক্লাসে আমরা দেখবো কিভাবে অ্যানালাইসিস করতে হয়। অবশ্যই এটা না আপনাদের পেন খাওয়া লাগবে না এটা নিয়ে। তো যেটা বলেছিলাম 14 দিন আপনারা টাইম পাবেন এই ফরেনসিক অ্যানালাইসিস করার জন্য। এবং আজকের সেশনে আমি যে টুলগুলার কথা বলেছি সবগুলা টুলই কম বেশি লাগবে, এই জন্য আপনাদের কাছে টুলগুলার সাথে আমি পরিচয় করিয়ে দিয়েছি।
প্লাস আপনার হচ্ছে কিভাবে এর ফান্ডামেন্টাল গুলা আছে বা ফরেনসিক অ্যানালাইসিস আসলে কি কি দিয়ে করে, অ্যাকচুয়ালি আমাদের দরকারটা কি, এগুলোর জন্য আমরা জেনেছি। নেক্সট ক্লাসে আমরা যখন অ্যানালাইসিসটাও দেখব, আশা করি আপনারা ফুললি একটা সুন্দর রিপোর্ট তৈরি করতে পারবেন। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে অ্যানালাইসিস করব একটা ফরেনসিক ইমেজের, প্লাস আমি একটা ডকুমেন্টেশনও আপনাদেরকে দেখাবো। নর্মালি ফরেনসিক অ্যানালাইসিস করার পরে ডকুমেন্টেশন কিভাবে করতে হয় অ্যান্ড আদার্স যেসব জিনিসগুলা আছে। আপনারা কি সিনারিওটা মোটামুটি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, প্র্যাকটিস করলে তখন বোঝা যাবে আর কি। সেটাই, আপনাদেরকে এমন না যে আজকেই রিপোর্ট কাজ শুরু করে দিতে হবে। আজকে আপনাদের কাজ হচ্ছে নেক্সট 1 উইক আপনাদের যে কাজটা, আপনারা অটোপসি ইনস্টল করবেন, যদি পারেন এফটিকেটাও ইনস্টল করবেন। ইনস্টল করে এর বিভিন্ন ফাংশনালিটিস যেমন আছে, ঠিক আছে, যেমন মনে করেন এই ফাংশনটা কি কাজ করে, ফাইল ফাংশনটা কি কাজ করে, ভিউ ফাংশনটা কি কাজ করে, স্ট্যাটাস বার, টুল বার, এই যে ফাংশন গুলো আছে এগুলা কিভাবে কাজ করে এগুলা দেখবেন। অটোপসির বিভিন্ন ফাংশন গুলা কিভাবে কাজ করে এগুলা দেখবেন, যাতে করে নেক্সট ক্লাসে হচ্ছে যখন আমি কোনো একটা ফাংশনে ক্লিক করবো আপনার বুঝতে প্রবলেম না হয় যে কোথা থেকে কোথায় গেলাম বা কোন ফাইলের আন্ডারে। যেমন এখানে ট্রি করা আছে, কিন্তু আমি কিন্তু এখানে প্লাসে ক্লিক করলে আমি ট্রি গুলা দেখতে পারতেছি। তো এইটার থ্রুতে আমি ক্যান গেলাম, বা আমি যখন এইখানে ক্লিক করলাম ডান পাশে কি এসে পড়লো বা নিচে কি এসে পড়লো, এই জিনিসগুলা আপনাদের যাতে বুঝতে প্রবলেম না হয়ে যায়। দেন আপনাদের আরো যে কাজগুলো থাকবে, আমি এরিক জিমারম্যানের যে টুল গুলো আপনাদের সাথে শেয়ার করেছি, যে হচ্ছে এই টুল গুলা নিয়ে ঘাটাঘাটি করা, কোনটা আমার লাগবে এই ফরেনসিক অ্যানালাইসিস করার জন্য, আমার কোন জিনিসগুলা প্রয়োজন, ঠিক আছে। ওইখানে সে অলরেডি কিন্তু বলেছে হতে পারে ম্যালওয়্যার দ্বারা ইনফেক্টেড হয়ে গেছে, আপনার বুঝতে হবে ওইখানে ম্যালওয়্যার ইনফেক্টেড হয়েছে কিনা। ওইখানে আমার প্রিফেচের কাজ আছে, জাম্প লিস্টের কাজ আছে, তাই না। এখানে আমার প্রিফেচ, জাম্প লিস্ট, দেন হচ্ছে এমএফটি এক্সপ্লোরার, এগুলার কাজ আছে। দেন হচ্ছে আমার রেজিস্ট্রি চেক করা লাগতেও পারে, নাও লাগতে পারে। তো এই টুলস গুলা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, ঠিক আছে। আর কথা হচ্ছে, যেটা বলতেছিলাম, যে হচ্ছে কি কি জিনিস আমার লাগতেছে, এই জিনিসটা আপনার বুঝতে হবে। এই জিনিসটা বোঝার জন্য আপনাকে এই ডকুমেন্টটা খুব ভালো করে পড়তে হবে। ভালো করে পড়তে হবে কেন? কারণ আপনার রায়ের উপর কিন্তু ডিপেন্ড করতেছে একজন গিলটি অর নট গিলটি। তো এই জিনিসটা যদি আপনি ভালো করে কুটায় না পড়েন, সিনারিওটা যদি ভালো করে না বোঝেন, হতে পারে আপনি পেয়েছেন এক জিনিস বাট আপনি স্টেটমেন্ট দিয়ে দিবেন আরেক জিনিস। এন্ড আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এই সিনারিওটা করার ক্ষেত্রে আপনারা একজন আরেকজনের হেল্প দয়া করে নিবেন না, বা নিতে পারেন এইভাবে যে একটা টুল কিভাবে কাজ করে ওইটার জন্য, বাট রিপোর্ট শেয়ার করবেন না। কারণ রিপোর্টটা আমি নিজে আপনাদের রিপোর্ট গুলা নিজে যাচাই করে দেখবো কি কিরকম এভিডেন্স পেয়েছেন বা কিভাবে অ্যানালাইসিস করেছেন। আর আপনাদের যদি ভুলও হয় ওইটা নিয়ে কিন্তু মেজর ইস্যু থাকবে না, কারণ আমি যেটা অলরেডি বলেছি এটা কিভাবে ফুল ইন্সপেক্ট করতে হয়, কিভাবে অ্যানালাইসিস করতে হয়, এটা আমি ফুল নিজে আপনাদেরকে ফরেনসিক অ্যানালাইসিস করে দেখাবো। প্লাস এইটার একবার একটা প্রপার ডকুমেন্ট আমি অ্যানালাইসিস এর পরে আপনাদেরকে দিয়ে দিব। সো আপনারা নিজেরা যদি কাজটা করে শিখতে পারেন এটা আপনাদের জন্য খুবই বেটার হবে। এরপরে আমরা যদি আমাদের স্লাইডে ফেরত যাই, মেবি স্লাইডে আর কিছু নাই। আজকে সেশনটা একটু ছোটই বলা যায়, একটু না মোটামুটি ভালোই ছোট, কারণ নেক্সট এর ক্লাসগুলো আমাদের বড় হতে যাচ্ছে। সেকেন্ড এবং থার্ড ক্লাসটা আমি যদি আজকের সেশনেই অটোপসির ইয়েটা দেখানো শুরু করতে চাই যদিও, বাট আমার মনে হয়েছে যে আপনারা বুঝতে পারবেন না অটোপসির কাজটা কিভাবে হচ্ছে, কারণ এক্সট্রাকশন হতেই অনেক টাইম লাগে। তো আমি আজকে আপনাদেরকে এক্সট্রাক্ট অপশনটা, এক্সট্রাক্ট কিভাবে করতে হয় ওটা দেখিয়ে দিয়েছি। আমি যেটা অলরেডি বললাম, একদিনের মতো লাগবে আপনাদের ফুল এক্সট্রাক্ট কমপ্লিট হতে।
আপনারা এক্সট্রাক্ট যদি করে ফেলেন, তো নেক্সট দিন আমি যেদিন কাজ করব ওই দিন আপনাদের বুঝতেও সুবিধা হবে যে আচ্ছা এই জন্য ওইখানে যাচ্ছে, আচ্ছা এই জিনিসটা তাহলে এইভাবে কাজ হয়। তো নেক্সট দিন আমরা এইভাবে কোনো কিছুই আপনাদের ব্যাখ্যা বিশ্লেষণ করব না। নেক্সট দিন ডিরেক্ট আমরা অটোপসি ওপেন করব, ফরেনসিক অ্যানালাইসিস শুরু করে দিব যে কোনো একটা ইমেজ ফাইলের। দেন এরিক জিমারম্যান টুলের ইউজ যদি আমাদের প্রয়োজন পড়ে ওইটাও আমরা ইউজ করব। বাট যেটা বললাম এক্সপ্লেন করা হবে না নেক্সট দিন। কিন্তু আপনারা যদি এগুলা ঘাটাঘাটি করে আসেন, নেক্সট দিন অবশ্যই বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজগুলা হচ্ছে। প্লাস আপনাদের যদি অটোপসি ইউজ না করতে মনে চায়, এফটিকে ইউজ করেন, নো ইস্যু। আপনাদের কেউ কারো যদি উইন্ডোজ নাই থাকে, একবারেই না থাকে, ওইটাতেও ইস্যু নাই। আপনারা হচ্ছে ওয়াইন ইউজ করতে পারেন। কারো যদি একবারে পার্মানেন্ট লিনাক্স দেয়া থাকে, ওয়াইন ইউজ করে আপনারা এখানে এফটিকে ইমেজার ইউজ করতে পারবেন। অটোপসিটা ইউজ করতে পারবেন না আনফরচুনেটলি, একটু প্রবলেম হয়ে যাবে। আর যখন হচ্ছে আপনারা এই টুলগুলো ইউজ করাটা বুঝবেন, তখন হচ্ছে আপনার অটোপসি ইউজ করার পরে যে বাকি যেই এক্সপ্লোরেশনটা আছে ওইটাও আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। কারণ আপনার জাম্প লিস্ট লাগবে, রেজিস্ট্রি ভিউয়ার এক্সপ্লোরার লাগবে, ইভেন্ট লগার লাগবে, যেগুলো হচ্ছে আপনার স্টেটমেন্টটাকে ক্লিয়ার করতে হেল্প করবে। কারণ আপনি একটা স্টেটমেন্ট ডিরেক্ট এভাবে এভাবে দিতে পারবেন না, আপনাকে এটাকে ফরেন্সিক্যালি প্রমাণ করে দেখাইতে হবে। তো আজকের ক্লাসটা শর্ট ছিল, এই পর্যন্তই আজকের ক্লাস। আমি জানি আজকের কোশ্চেন থাকার কথা অনেক বেশি, এই জন্য আমি কোশ্চেনের সেকশনের জন্য আজকে ছেড়ে দিতেছি। এখন আপনারা কোশ্চেন করতে পারেন এই কেসটা নিয়ে, বা স্টাডি কিভাবে করতে হবে, টুলস গুলা কিভাবে ইউজ করতে হবে, বা আজকে এক সপ্তাহ আপনি কিভাবে কোনটা অ্যানালাইসিস করবেন এটা নিয়ে। আর আজকের ক্লাসে রেসপন্স খুব কম ছিল আনফরচুনেটলি, আমি জানি না কেন। আপনাদের হয়তো বুঝতে প্রবলেম হয়েছে জিনিসগুলা। ভাই আপনি আমাদেরকে যে ফরেনসিক যে হচ্ছে বিষয়টা ওটা দেখানোর পরে আমাদের ফাইলটা প্রজেক্ট এইটা আমরা প্রস্তুত করব না, এটা এখন থেকে আমরা কাজটা শুরু করব। হ্যাঁ, আপনার এই যে টুলস গুলো আছে এগুলো ঘাটাইতেই আপনাদের অনেক দিন সময় লেগে যাবে। আমি যদি আপনাদেরকে ডিরেক্ট দেখাই আপনারা বুঝতে পারবেন না, কারণ টুল গুলা কিভাবে কাজ করে এগুলোর বেসিকটা আপনাদের জানতে হবে, যেটা আজকে আমি মোটামুটি বলে দিয়েছি আপনাদেরকে। আর কোন ফাংশনটা কি জন্য ইউজ লাগে এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। যেমন মনে করেন আমার অবশ্যই একটা জিনিস আপনার বুঝতে হবে যে আমার এখানে ব্রাউজার হিস্ট্রি চেক করতে হবে, তাই না? সে ডাউনলোড করেছে কি করে নাই, তো ব্রাউজার হিস্ট্রিটা কোথায় পাওয়া যায় এই জিনিসটা আমরা নেক্সট দিন দেখবো। তো ব্রাউজার হিস্ট্রির লোকেশনটা আপনার জানতে হবে। দেন মনে করেন বিভিন্ন রকমের যে টুলস গুলো আছে, বা মনে করেন আমি হচ্ছে এফটিকে তে নর্মালি হচ্ছে সময়টা কম লাগে, আপনারা দেখছিলেন অটোপসিতে প্রচুর টাইম নিতেছিল। তো ডিরেক্ট তো দেখানো পসিবল না, যেহেতু এক্সট্রাক্ট করতে হবে, একদিনের মতো লেগে যাবে ধরে নেন। আমার এফটিকে একটু প্রবলেম দেখা দিচ্ছে।
এরপরে দেখেন এখানে বিভিন্ন ইমেজ এবং ভিডিওস, দেন হচ্ছে কমিউনিকেশন, জিও লোকেশন, টাইম লাইন, ডিসকভারি, জেনারেট রিপোর্ট, এগুলোর অপশন যেগুলো আছে ওগুলো হচ্ছে আপনারা মোটামুটি দেখে আসবেন। আর নেক্সট দিন তো আপনারা প্র্যাকটিক্যাল দেখতেই পারতেছেন কোনটা কিভাবে কাজ করে, ওইটাও থাকবে। দেখেন আপনারা হচ্ছে বিভিন্ন ফোল্ডারের ভিতরে ভিতরে গিয়ে গিয়ে এভাবে হচ্ছে আপনারা ফাইলগুলোর লোকেশন বের করতে পারবেন। আর যদি আপনারা মনে করেন যে কোনো জিনিসের আপনারা লোকেশন জানেন না, ওইটাও জানার খুবই ইজি ওয়ে আছে, আপনারা গুগল করতে পারবেন, ডিরেক্ট গুগল করে। যেমন মনে করেন হচ্ছে আপনি আপনার ব্রাউজার লক চেক করবেন, ঠিক আছে, ওইটার জন্য আপনি নর্মালি সার্চ করে দেখবেন যে কিভাবে হচ্ছে আপনার ব্রাউজার লকটা কোথায় থাকে। যদি আপনি নর্মালি সার্চ করে থাকেন ব্রাউজার লক, ব্রাউজার ক্যাশ, ক্যাশ লোকেশন, এই দেখেন তখন সে কিন্তু হচ্ছে আপনাকে ডিরেক্ট কোন পাথে কোন ধরনের ফোল্ডার গুলা থাকে ওইগুলা হচ্ছে কিন্তু সে আপনাকে দিয়ে দিচ্ছে। এখন যদি আপনি হচ্ছে অ্যাপ ডাটাতে যান উইন্ডোজের সি তে, দেন হচ্ছে লোকাল, দেন গুগল, যেহেতু আপনি গুগলেরটা দেখতেছেন তো হচ্ছে আপনি তখন গুগলের এই ইউজার ডাটাটা দেখতে পারবেন। মনে করেন সিতে গেলেন, এটা আপনারা বড় ছোট করে নিতে পারবেন। এইখানে মনে করেন আপনাদেরকে যে আর্টিফ্যাক্টটা দেওয়া হয়েছিল ওইটার নাম কি ছিল, ডেনিস জেঙ্কো। তো এখানে আপনার ফার্স্টে আপনার চিন্তা করতে হবে, আমরা দেখতেছি কি ব্রাউজারের ক্যাশে ফাইল বা ক্যাশ ফাইল। তো ক্যাশ ফাইলের জন্য আমার ফার্স্ট অফ অল বের করতে হবে ইউজারটা কোন ইউজার ইউজ করতেছে। তো মনে করেন হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি যে এখানে আমার কোন কোন ইউজার আছে, আগে একটু, এবার একটু ফরম্যাটেড রয়েতে আছে, সরাই দিছি ট্রি গুলা। দেখেন এখানে আপনারা অনেকগুলো ইউজার পাবেন,
এখানে আছে পল আইডি আছে, জ্যাঙ্কো আছে, এরপর ডিফল্ট ইউজার আছে। তো আপনার যেহেতু ডেনিস জ্যাঙ্কো, তো আপনি ওটা যদি ক্লিক করেন, ওর ডাউনলোডস, ওর হচ্ছে আপনার ডেস্কটপ, এগুলোর আন্ডারে কি কি আছে এগুলো দেখতে পারবেন। তো আপনি যদি অ্যাপ ডাটাতে যান, এরপরে লোকাল, এরপরে যদি এই যে মাইক্রোসফট আছে, মাইক্রোসফটের আন্ডারে হচ্ছে ইউজার ডাটা, গুগল একটা দেখা যাবে, ক্রোম, ইউজার ডাটা, দেন ডিফল্ট, ক্যাশ, ক্যাশ ডাটা। দেখেন এই যে এখানে আপনার আসা শুরু হয়ে গেছে ফাইলগুলো, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনার ফাইলগুলো বের করতে হবে। এরপরে হচ্ছে এই ফাইলগুলো কিন্তু আপনি ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবেন না। এগুলো অ্যাক্সেস করার জন্য হচ্ছে আপনার তখন এরিক জিমারম্যানের টুলস গুলা লাগবে। তো তখন হচ্ছে আপনি এই ক্যাশ ডাটা গুলা এরিক জিমারম্যান টুল ইউজ করে তখন হচ্ছে অ্যানালাইসিস করবেন যে ক্যাশ ডাটা আমার দেখার জন্য কোনটা, কোন নিয়ারটা লাগে। ওই অ্যানালাইসিস করার মাধ্যমে আপনি হচ্ছে তখন টোটাল যে ওভারভিউটা আছে ওভারভিউটা পাবেন। তো আপনার এইভাবে হচ্ছে অ্যানালাইসিস করে করে ডাটাগুলা থেকে তথ্যগুলা বের করা লাগবে। তো এই ছিল আজকের মতো। আজকের ক্লাসটা মেবি বোরিং হয়ে গেছে খুব, কারণ কারো কোনো সারা শব্দ নাই। আর অবভিয়াসলি একটু আপনাদের বুঝতেও কষ্ট হচ্ছে, কারণ যেহেতু আপনারা একবারে প্র্যাকটিক্যাল সেশনটা দেখতে পারতেছেন না। তো আশা করি নেক্সট দিন এটা থাকবে না। আপনাদেরকে যেভাবে বলা হলো আপনারা টুলস গুলা ডাউনলোড করেন, ইনস্টল করে আপনাদেরকে যে 11 GB ফাইলটা দেওয়া হয়েছে ওইটার মধ্যে আপনারা ডিএফআই ফোল্ডার আছে, ডিএফআই ফোল্ডার থেকে আপনারা হচ্ছে ডিরেক্ট এক্সট্রাক্ট করতে পারবেন অটোপসির মাধ্যমে। আর আপনারা যদি চান অটোপসির .awt ফাইলও ওইটার আন্ডারে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা ডিরেক্টও দেখতে পারবেন। আপনাদেরকে যেরকম আমি জাস্ট ডিএফআই ফাইলটা নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য, ফুল ফাইলটা নিয়ে আসি নাই। এই ডিএফআই ফাইলের আন্ডারে আপনারা হচ্ছে এই যে এমএমএক্স ডি জ্যাঙ্কো PCE01 এইটাকে হচ্ছে আপনারা এক্সট্রাক্ট করবেন। এইটাকে যদি আপনারা এক্সট্রাক্ট করেন বাকিগুলা অটোমেটিকলি সে নিয়ে নিবে, বাকিগুলাকে আপনার চিন্তা করতে হবে না। তখন আপনারা সময় দিবেন যতটুকু সময় ফুললি এক্সট্রাক্ট হইতে লাগে, ফুললি এক্সট্রাক্ট হইতে হইতে মনে করেন যতটুকু টাইম লাগে, এরপরে হচ্ছে আপনি ডিরেক্ট ওই এফটিকে তে ইনস্ট্যান্ট যেভাবে এসে পড়েছে এরকম ট্রি আকারে আপনি হচ্ছে অটোপসিটাও দেখতে পারবেন। আপনারা যদি আমি ইন্টারফেসটা দেখাই, ড্যাশবোর্ড, এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে এসে পড়বে। Wait, কোথায় চলে গেল এটা? দেখেন ওই সেম ওই এফটিক এর মতোই আপনাদের হচ্ছে এরকম ট্রি আকারে বিভিন্ন ফাইল গুলা থাকবে। আপনারা প্লাস চিহ্ন গুলোতে ক্লিক করে করে আপনার ডিটেল দেখতে পারবেন। আর কোন ফোল্ডারে যদি আপনি ক্লিক করেন ওই ফোল্ডারের ফাইল গুলা আপনারা আপনাদের রাইট সাইডে দেখতে পারবেন ডিটেইলে। ঠিক আছে? তাহলে তো ভাই আমরা অ্যাপটিকে হচ্ছে ইমেজের ওটা দিয়ে সহজেই এক্সট্রাক্ট করতে পারি। এফটিকে ইমেজার দিয়ে আপনি সহজে করতে পারেন, বাট আপনার অটোপসিটা আপনার জন্য করলে বেটার বেশি। কারণ এফটিকে ইমেজার যেটা এটা দিয়ে আপনি
সব কাজ করতে পারবেন না। আমি আপনাদেরকে কিন্তু অলরেডি একটা টুল দেখিয়েছি যে আমি এফটিকে ইমেজার নর্মালি ইউজ করি না, আমি ইউজ করি এফটিকে ইন্টারন্যাশনাল, যেটা এফটিকে ইমেজার দিয়ে যদি সব কাজ হতো তাহলে কিন্তু আমি এটা করতাম না। এফটিকে ইমেজ একটা লাইট ওয়েট হিসেবে ঠিক আছে, বাট আপনার বেটার পারফরমেন্সের জন্য আপনার এফটিকে থেকে অটোপসিটা বেটার। আর আপনারা যদি ইন্টারন্যাশনাল এডিশনটা ইউজ করতে চান ওইটা আলাদা হিসাব, বাট এইটার জন্য হচ্ছে আপনার ঝামেলা হয়, মানে ক্র্যাক তো আপনার সেফটি ইস্যু হতে পারে। এখানেও আপনি সেফ, আমি এখানে যদি আপনাদের দেখাই এখানেও প্রসেসটা সেম আছে। এখান থেকে এখানে হচ্ছে ভাইয়া একটা কথা বলতে চাচ্ছিলাম একটু, ওই যে আমরা এফটিকে তে যেটা আমরা দেখলাম যে ফাইলটা যেমন হচ্ছে যে ব্রাউজার ইয়েটা দেখতেছিলাম না, তো আপনি বললেন যে এখানে ওপেন হবে না। তো আমরা কি হ্যাঁ এটা মানে যে যে একটা একটা সফটওয়্যারে বা একটা ইয়েতেই আমরা ওপেনও হচ্ছে আমরা দেখতেও পাচ্ছি, এমন কোনো ধরনের কোনো কিছু নাই যে যেটার ভেতরে আমরা সব কাজই করতে পারবো? হ্যাঁ আছে, সব কাজ করতে পারবো আমরা, এমন টুল আছে। যেমন যদি আপনি বালকা সফটওয়্যার করেন তাহলে আপনি সবই একসাথেই করতে পারবেন, বাট যেহেতু এই জিনিসগুলা অতটা মানে ফ্রি সোর্স না, আপনাকে একসাথে দিবেন। আপনি যদি বালকা সফট ইউজ করতে চান আপনার পে করতে হবে সাবস্ক্রিপশন ফি দিয়ে দিয়ে, বুঝতে পেরেছেন? আমরা কিন্তু এখন যেটা ইউজ করতেছি আমরা কিন্তু ফ্রি ইউজ করতেছি। ফ্রি ইউজ করার জন্য আমাদের বিভিন্ন ওপেন সোর্স যারা আমাদেরকে দিয়ে রেখেছে, আমরা ওদের থ্রুতে বিভিন্ন জিনিস নিয়ে 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 এগুলা আমাদের কাজগুলা করতেছি। বাট অ্যাজ এ স্টুডেন্ট এখন তো আমাদের অত রকমের আর্নিং নাই যেটা দিয়ে আমরা ডিরেক্ট কিনবো, কারণ আপনি ফরেন্সিক ইনভেস্টিগেশন করে আপনার যেরকম বেতন পাবেন আর একজন নর্মাল স্টুডেন্ট হিসেবে আপনার বেতন কিন্তু সেম থাকবে না, তাই না? জি। তো ওইগুলা পেইড, যেগুলো বলতেছেন ওইগুলো পসিবল, বাট যেহেতু আমরা পেইড জিনিসগুলো ইউজ করতে পারতেছি না, তো আমাদের ওই অপশনটা আপাতত স্কিপ করতেই হবে, কিছু করার নাই আসলে। তাহলে আমরা এখন ফাইলটা স্ট্যাক করে রেখে দিই। না না, রেখে দিলে কিন্তু হবে না, আমি যেগুলো বলছি ওই সবগুলা কাজই আপনার করতে হবে, ঠিক আছে? আপনি যদি রেখে দেন, মানে যদি রেখে দেওয়া হতো তাহলে তো আমি একদিন আগে বললেই হতো, বাট আপনার টুল গুলা ঘাটাঘাটি করতে প্রচুর টাইম নেবে, ঠিক আছে? এজন্যই আপনাদেরকে এক আজকে না দেখায় এই জিনিসটা টাইমটা দেওয়া হয়েছে, কারণ আজকে যদি আমি দেখাই সত্যি কথা বলতে আপনারা কিছুই বুঝতে পারবেন না, কারণ আপনারা যেহেতু ফরেন্সিক নিয়ে আগে ঘাটাঘাটি করেন নাই, প্রবলেম হয়ে যাবে ওই ক্ষেত্রে। সো এই জন্যই আজকে আপনাদেরকে আমি থিওরিটিক্যাল সব জিনিসগুলা বুঝাই দিছি, যাতে হচ্ছে আপনারা সুন্দর মতো এক্সট্রাক্ট করে টুল গুলা ঘাটাঘাটি করে প্রিপারেশন নিয়ে আসতে পারেন। আর নেক্সট দিন আমি যখন ফাইলটা ডিরেক্ট আপনাকে দেখানো শুরু করব আপনার যখন তখন বুঝতে যাতে প্রবলেম না হয়, রেখে দেওয়া যাবে না। আর কেউ যদি হচ্ছে ইন্টারন্যাশনালটা ইউজ করতে চান, এই যে আমি এখন যে পদ্ধতিতে দেখাচ্ছি ওইভাবেই আপনারা ডিরেক্ট ইয়ে করে নিতে পারবেন। এই যে এখানে অ্যাড এ ক্লিক করে দিলেই এই জিনিসগুলো আপনার এসে পড়বে এখানে, দেন জাস্ট ওকে, এরপরে যে এখানে প্রসেস হওয়া শুরু হবে এবং হইতেও টাইম লাগবে। দেখেন এটা কেবল স্টার্ট হয়েছে, প্রসেস হতে যেই টাইম লাগে ওই টাইম পর্যন্ত এটা চলতেই থাকবে। এখন এফটিকে ইমেজারে কিন্তু আমার ইনস্ট্যান্ট হয়ে গেছিল, বাট এই যে দেখেন আপনার এফটিকে ইন্টারন্যাশনাল আমার ইনস্ট্যান্ট হচ্ছে না, এরপরে আমার অটোপসিতেও কিন্তু ইনস্ট্যান্ট হচ্ছে না, কারণ এই জিনিসগুলো আমাকে ডিটেইল ওভারভিউ এনে দিচ্ছে। যেমন দেখেন এখানে আমার কতগুলো অপশন আছে, ওভারভিউ অপশন আছে, ইমেল অপশন আছে, গ্রাফিক্স, ভিডিও, ইন্টারনেট চ্যাট,
বুকমার্ক, লাইভ সার্চ, ইন্ডেক্স সার্চ, সিস্টেম ইনফরমেশন, এটা ভোলাটাইল কিনা, এই সব রকমের অপশন আপনি অটোপসিতেও পাচ্ছেন। তো এই জন্য সে যেহেতু আপনাকে ডিটেল জিনিস দিতেছে, আপনার প্রচুর টাইম নিবে সে এক্সট্রাক্ট হওয়ার জন্য। দেখেন এখানে আমার কিন্তু কিছুই আসে নাই এফটিকে ইন্টারন্যাশনাল এর ক্ষেত্রে। সেম ইস্যুটা আমার হয়েছিল অটোপসির ক্ষেত্রেও। বাট আপনি যদি ইমেজার ইউজ করি, ইমেজার আপনি একসাথে পেয়ে যাচ্ছেন। বাট আপনারা ইমেজার ইউজ করলেও প্যারা নাই, এই কেসের ক্ষেত্রে আপনার ইমেজার ইউজ করলেও আপনার প্রবলেম হবে না। আপনারা চাইলে অটোপসিও ইউজ করতে পারেন, এফটিকে ইমেজারও ইউজ করতে পারেন। কারো কোনো কোশ্চেন আর? সজীব চন্দ্র ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন। জি ভাইয়া, এটা ওই আগে করছিলাম, ওটার অপশন ও উত্তরটা আচ্ছা পাইছি। আচ্ছা। আচ্ছা ভাইয়া, ওই যে আর কারো কোনো ইমেজার ইউজ করে যে ফাইলগুলো দেখা যাচ্ছে না, এগুলো আবার কিসের মাধ্যমে দেখা যাবে তাহলে? এগুলো দেখা যাবে আমাদের এরিক জিমারম্যান টুল ইউজ করে। এরিক জিমারম্যানের বিভিন্ন রকমের টুল আছে ব্রাউজার ক্যাশ দেখার জন্য, ঠিক আছে? যেমন মনে করেন, কোথায় গেল যদি এখানে একটা যদি হ্যাঁ আমরা হ্যাঁ ব্রাউজার ক্যাশটাই দেখি সেক্ষেত্রে এখানে ব্রাউজার ক্যাশ লগ অ্যানালাইজার। এটা এএম ক্যাশ পার্সার দিয়েও হবে, আর হচ্ছে আপনার এই যে রিসেন্ট ফাইল ক্যাশ পার্সার যেটা আছে এটা দিয়েও হবে। বাট এই ক্যাশ দেখার জন্য আমার পার্সোনাল আরেকটা ফেভারিট জিনিস আছে, ওইটা আমি আপনাদেরকে দিয়ে দিব না। ওইটার নামটা আমি নর্মালি ইউজ করে থাকি। এই দেখেন এখানে বিভিন্ন ক্যাশ ভিউয়ার আছে, প্লাস এরিক জিমারম্যানের গুলাও আছে। আর আমি এইটার জন্য যেটা বললাম, আমার i10 ক্যাশ ভিউয়ার একটা আছে, ওইটা আমি দিয়ে দিব না আপনাদেরকে টুলসটা। ওইটা আমার পার্সোনাল ফেভারিট, বাট আনফরচুনেটলি আমি এটা মেবি ডিলিট করে দিছি। এটা আমার আবার ইনস্টল করে নিতে হবে। এমএফটি টিএনএসএস পাই। ভাইয়া সমস্যা নেই, আমরা তো এগুলো সামনের দিন দেখবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, সামনের দিন আমরা দেখতে পারবো, সামনের দিন আমরা দেখবো সবগুলাই। সো প্যারা নেই, আর কিছু নাই। তো আর কারো কোনো কোশ্চেন নাই অটোপসি রিলেটেড বা এফটিকে রিলেটেড? আচ্ছা, না থাকলে সমস্যা নাই। নেক্সট ক্লাসে আপনারা আরো বুঝতে পারবেন যখন ওই জিনিসগুলা নিয়ে আলোচনা করা যাবে। আর আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে একটা রিপোর্টও দিয়ে দিব। আমি আশা করেছিলাম এই টাস্ক রিলেটেড কোশ্চেন আসবে অনেকগুলা, বাট টাস্ক রিলেটেড কোশ্চেন মেবি আপনারা এটা খুলে দেখেন নাই মেবি এখনো, এজন্য মেবি আসতেছে না। কারণ এই রিলেটেড কোশ্চেনটাই বেশি আসার উচিত। মানে দেখছি ভাইয়া, ঘটনা হয়েছে কি ভাইয়া, এটা ওই প্র্যাকটিক্যাল করতে গেলে তখন সমস্যাগুলো ফেস করলে তখন বোঝা যাবে আর কি, যে কোন জায়গাগুলোর মধ্যে কি সমস্যা আছে, তখন কোশ্চেন গুলা করতে ইজি হয় আর কি। না মানে সিনারিওটা কি আপনারা বুঝতে পেরেছেন? যে এই সিনারিওটা কিন্তু বোঝাটা অনেক দরকার, কারণ আপনার কিন্তু অ্যানালাইসিস করার জন্য কিন্তু আপনার অ্যানালাইসিসের থ্রুতে সিনারিও আপনার বুঝতে হচ্ছে না, আপনার সিনারিও বুঝে ওই অনুযায়ী আপনি অ্যানালাইসিস করবেন।
আপনার অ্যানালাইসিসের থ্রুতে কিন্তু সিনারিও আসবে না। আপনি যদি সিনারিও বুঝেন একটা, আপনি ওই অনুযায়ী অ্যানালাইসিস করবেন। আপনি সিনারিও যদি উল্টা বুঝেন, আপনার অ্যানালাইসিস কিন্তু হবে না। এজন্য আমি আপনাদেরকে বারবার এই কোশ্চেন গুলা করতেছি যে আপনাদের কি কোনো কোশ্চেন নাই? কারণ আপনারা কিন্তু সিনারিও বেসড আমার একটা কোশ্চেনও করেন নাই, যে আপনাদেরকে যে টাস্কটা দেওয়া হয়েছে এই টাস্কের ব্যাকএন্ডে কি আছে, এই জিনিসটা যদি আপনার মাথায় না থাকে, আপনি কিন্তু অ্যানালাইসিস করে সুবিধা করতে পারবেন না, কারণ আপনি জানবেনই না আপনার এক্স্যাক্টলি যেতে কোথায় হবে। এগুলা জানার জন্য কিন্তু আপনার অ্যানালাইসিস করতে হবে না, কারণ এখানে আপনার বর্ণনা করা আছে যে এই জিনিসটা, এইটা আপনার জাস্ট একটা ঘটনা, এটার হচ্ছে বাস্তবিক ভিত্তি আছে। তো এই জিনিসগুলো আপনার বুঝতে লাগবে। এই জন্যই আমি বারবার আস্ক করতেছি যে আপনাদের এই রিলেটেড কোনো কোশ্চেন আছে নাকি, টাস্ক রিলেটেড বা সিনারিও ভাই রিলেটেড বা আরেকবার একটু ব্রিফ করবেন তাহলে? এর আগে মনে হয় একবার ব্রিফ করলেন, এটা আরেকবার একটু বুঝাই দেন। আচ্ছা, আমি তাহলে বুঝাই দিচ্ছি আরেকবার জিনিসটা। স্পেসিফিকেশনটা এখানে বলা হয়েছে যে আপনার টাইমটা দেখেন, 10 মার্চ 2023 সালে একটা ওয়ারেন্ট জারি করা হয়েছে। ওয়ারেন্টটা কে জারি করেছে? ওয়েস্ট মিডলশায়ার পুলিশ, ঠিক আছে? এবং কার বিরুদ্ধে এই ওয়ারেন্টটা জারি করা হয়েছে? ডেনিস জেঙ্কো। এখন আপনি মনে করেন আপনি যদি নাই জানেন আপনার সাসপেক্টটা কে বা অপরাধীটা কে, আপনি কিন্তু ওইখানে গিয়ে ফাইলই পাবেন না। মনে করেন ওইখানে কিন্তু আমরা দেখেছি যে অনেক ধরনের নাম আছে, ডিফল্ট ইউজারটাই কি আপনি যদি খোঁজেন আপনি কিন্তু পাবেন না। তো আপনার বুঝতে হবে আপনার সাসপেক্টটা আছে কে। এখানে আমাদের সাসপেক্টের নাম হচ্ছে ডেনিস জেঙ্কো, ঠিক আছে? এবং এই অ্যারেস্টটা যখন হচ্ছে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। এবং কিসের বিরুদ্ধে ওয়ারেন্টটা হয়েছে? সাসপেক্ট ডাউনলোড করেছে ব্যাটম্যানের ইমেজ ডাউনলোড করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। এখন ব্যাটম্যানের ইমেজ ডাউনলোড করা কি অপরাধ? সাধারণ ক্ষেত্রে অপরাধ না হলেও তাদের যে ল আছে এই ল অনুযায়ী, যদি ওটা কাল্পনিক বা সিনারিও ক্রিয়েট করা হয়েছে, এই যেই 2005 সালের ব্যাটম্যান ল অনুযায়ী ব্যাটম্যানের ইমেজ কালেক্ট করা, ডাউনলোড করা, এটাকে কারো মাধ্যমে ডিস্ট্রিবিউশন করা বা কারো সাথে শেয়ার করা সম্পূর্ণ অপরাধ বলে গণ্য হবে। ইন্টারভিউ নেওয়া হয়েছে, এটা কিন্তু কোনো সাংবাদিক ইন্টারভিউ নেয় নাই, পুলিশ জেরা করেছে অপরাধীকে, এবং অপরাধী তার বিরুদ্ধে যেই অভিযোগ আনা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে 3টা স্টেটমেন্ট দিয়েছে। স্টেটমেন্ট গুলা কি কি? যে পিকচার ব্যাটম্যানের এটা রাখা অপরাধ থাকতে পারে, বাট এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা কিভাবে আসতে পারে? আমাদের বিভিন্ন বিজ্ঞাপন আসে না, আমরা যখন ব্রাউজার ইউজ করি মাঝে মাঝে কিন্তু বিজ্ঞাপন আসে, ঠিক জি না? ভাই, ওর তো যে পপ আপ ওইগুলাতে, বিজ্ঞাপন। হ্যাঁ, পপ আপের থ্রুতে হতে পারে চাপ লেগে আমার ডাউনলোড হয়ে গেছে, কিন্তু আমার ওইগুলাতে কোনো রকমের কোনো ইন্টারেস্ট নাই, ঠিক আছে? সে দ্বিতীয় যে দাবিটা করেছে, হতেই পারে এটা কোনোভাবে অ্যাক্সিডেন্টালি ডাউনলোড হয়ে গেছে। অনেক সময় হয় না যে আমরা একটা জিনিস যেতে চাই না বা কোনো ধরনের সার্চে সময় আমাদের ফলো ব্যাকে এসে পড়ে, চাপ লেগে ডাউনলোড হয়ে যেতেই পারে। যদি তা কখনো হয়েও থাকে, আমি এটা সাথে সাথে ডিলিট করে দিয়েছি কম্পিউটার থেকে। তার 3 নাম্বার যে যুক্তিটা ছিল, আর সে তো জানে না ওইখানে আছে নাকি। যদি থেকে থাকে কোনো ছবি, হতে পারে কোনো ম্যালওয়্যার। আমরা কিন্তু জানি আমরা যদি আমাদের যদি পিসি ম্যালওয়্যার দ্বারা ইনফেক্টেড হয়ে থাকে, তো এই ম্যালওয়্যারটা বিভিন্ন রকমের কাজ সম্পাদন করতে পারে যদি তার অ্যাক্সেস দেয়া থাকে ওই রকমের, তাই না? তো সে এটা বললো কি যে এইসব ইমেজ থাকতে পারে বিভিন্ন ম্যালওয়্যার বা ভাইরাসের জন্য, ঠিক আছে? তো এখন আপনাকে যেই দেখেন, আমরা কিন্তু কি বলছিলাম, আমরা E01 ফাইলটা এক্সট্রাক্ট করব অটোপসির থ্রুতে, মনে আছে আপনাদের? কেন আমরা E01টাই নিব, এটাও কিন্তু এখানে ডিক্লারেশনে বলা আছে। আমার এখানে পারফর্ম করতে হবে E01 ফাইলের উপরেই, বাকিগুলো আমার নিলে হবে না। MD51 হ্যাশ SHA-1 হ্যাশ দেওয়া আছে। টাস্কটা এখানে বর্ণনা করা হয়েছে খুব ডিটেইলে। আপনি হচ্ছেন পুলিশের একজন সিনিয়র ফরেন্সিক অফিসার যে এই ইনভেস্টিগেশনটা করবেন,
এখানে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনো ইল্লিগেল ব্যাটম্যানের ইমেজ আছে কি না। দেন ওইটার পাশাপাশি কোনো লিংক আপনি পাচ্ছেন নাকি যে সাসপেক্ট এটা ডিস্ট্রিবিউশন করেছে। আর যেই স্টেটমেন্ট গুলা অপরাধী বা সাসপেক্ট আমাদেরকে দিয়েছে ওইগুলা কি সত্যি না। কারণ ধরে নেন আপনি প্রচুর ইমেজ পাইলেন এখানে, বাট আনফরচুনেটলি বা ফরচুনেটলি ওখানে আপনি একটা ম্যালওয়্যার পেয়ে গেলেন, তখন কি আপনার স্টেটমেন্টটা কি চেঞ্জ হবে কি হবে না? চেঞ্জ তো হওয়ার কথা। এইটাই, এজন্য আপনাকে যাচাই করে দেখতে হবে যে সাসপেক্ট যেটা বলতেছে এটা কি সত্যি নাকি মিথ্যা। যদি মিথ্যা হয়ে থাকে ওইখানের অপোজিটে আপনার স্টেটমেন্টটা কি, আপনি কোন বেসিসে এইটাকে সত্যি বলতেছেন বা মিথ্যা বলতেছেন। দেন অ্যাপেন্ডিক্স তো জানি আমরা সবাই সব জিনিসের পরে থাকে, যে আপনি ক্রিমিনাল জাস্টিস একটা পারফর্ম যে করতেছেন এইটার আন্ডারে যে অফেন্সটা সংগঠিত হয়েছে ওইটার ব্যাটম্যানের সুডো ইমেজটা আপনার কালেক্ট করতে হবে। ঠিক আছে, যে আপনার প্রমাণ করতে হবে যে হচ্ছে তার ব্যাটম্যানের ইমেজ হয় সে ডাউনলোড করেছে না হলে সে ক্রিয়েট করেছে। দেন দ্য ফটোগ্রাফ যে সুডো ইমেজটা মানে কোন রিকোয়েস্টের থ্রুতে, মানে হচ্ছে কেউ তাকে এইটা দেওয়ার জন্য বা সে কাউকে রিকোয়েস্ট করেছে নাকি এইগুলা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বা কালেকশনের ক্ষেত্রে। দেন the purpose of the law. The Batman refers to any representation of Batman. মানে আপনার ব্যাটম্যান রিলেটেড আপনি কিছু পাচ্ছেন নাকি। দেন যে সুডো ইমেজ গুলো আছে এগুলো এক্স্যাক্টলি কি রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এখানে আবার ব্যাটম্যানের ইমেজকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তার ফটোগ্রাফস বা রিয়েল ফটোস, আরেকটা হচ্ছে অ্যানিমেটেড ফটোস বা সুডো ফটোস বা ড্রয়িং। এইটার পাশাপাশি আপনাকে 75টা করে এ ইমেজ ক্যাটাগরি এ ইমেজ এবং 75টা করে ক্যাটাগরি বি ইমেজও কালেক্ট করতে হবে। কালেক্ট করার পাশাপাশি আপনাকে লোকেশন দিতে হবে, পাথ দিতে হবে, এগুলো দিয়ে আপনাকে চার্ট আকারে রাখতে হবে। আর যে টেমপ্লেটটা আপনি পাচ্ছেন এটার জন্য আপনাকে টাইটেল দিতে হবে, কোর্টের রেফারেন্স নাম্বার দিতে হবে, স্পেশাল ফিল্ড, সাবজেক্ট ম্যাটার এগুলো এখানে দেওয়া আছে। দেন টেবিল অফ কন্টেন্ট আপনার ক্রিয়েট করতে হবে। দেন ইন্ট্রোডাকশন দিতে হবে যে আপনার ফুল যে কেস স্টাডিটা ছিল ওটার ইন্ট্রোডাকশনে কি কি আছে। দেন ইনভেস্টিগেশনের আন্ডারে আপনার অনেকগুলা পয়েন্ট হতে পারে, এখানে 2.1 দিয়ে একটা দেখানো হয়েছে, আবার 2.1, 2.2, 2.3, 4, 5, 6 দিতে পারেন। কি কি ফাইন্ডিং পেয়েছেন এগুলো আপনাকে ডিরেক্টলি বর্ণনা করতে হবে, প্লাস প্রচুর পরিমাণে স্ক্রিনশট অ্যাড করতে হবে যাতে একজন জজ রিপোর্টটা পড়া মাত্রই বুঝতে পারে যে আপনার এলিগেশন গুলো বা আপনি যেই ক্রিয়াগুলো দাবি করতেছেন এগুলো সঠিক। এরপরে আপনি আপনার ওপিনিয়ন লিখবেন এবং এটা বড় হতে পারে ছোট হতে পারে, যে আপনার যে কোশ্চেন গুলার অ্যান্সার আপনার কাছে চাওয়া হয়েছিল ওইটার বেসিসে আপনার কি মতামত, সে কি গিলটি অর নট। দেন অ্যাপেন্ডিক্সে আপনার মেথোডোলজি থাকবে, আপনি কোন মেথোডোলজি ইউজ করেছেন, ব্যাকগ্রাউন্ড থাকবে। দেন আপনি কি কি টুলস ইউজ করেছেন ওইটা দিবেন। স্টেটমেন্ট অফ মেথোডোলজি, যে আপনি কিভাবে এই ইমেজ গুলার রেফারেন্স বা ইনভেস্টিগেশনের যেই আর্টিফ্যাক্টস গুলা পেয়েছেন ওইগুলা আপনাকে এক্সপ্লেইন করতে হবে। দেন ক্রোনোলজি, দেন হচ্ছে আপনার যেটা টুলসটা এটা পরে হবে আর কি, আমি একটু আগে বলছি, এন্ড আদার। যদি আপনার এর পাশাপাশি কোনো ইমেজ আপনি দিবেন, যেটা বললাম যে আপনার 75টা করে ইমেজ অ্যাড করতে হবে টেবিল আকারে, ওইটা আপনি এখানে দিবেন। কোনো ম্যাপ যদি আপনি চান ওইটাও দিতে পারেন, ওইটাও অ্যাড করে দিবেন এবং এইভাবে আপনি আপনার রিপোর্টটা কমপ্লিট করতে পারবেন। আপনি কি সিনারিওটা বুঝতে পারছেন আপনারা? 75টা ইমেজ কি ভাই নিজে থেকে এগুলো ডাউনলোড করতে হবে? সরি, 75টা ইমেজ কি নিজে থেকে ডাউনলোড করতে হবে এগুলা? নিজে থেকে বলতে আপনি এক্স্যাক্টলি কি বোঝাচ্ছেন একটু ভেঙে বলবেন কি? মানে হচ্ছে যখন অ্যানালাইসিস করব তখন এই ব্যাটম্যানের ইমেজ কি আমাদেরকে ডাউনলোড করতে হবে 75টা করে?
আপনার 75টা করে ডাউনলোড করতে হবে জিনিসটা এমন না, বাট আপনি অবশ্যই ওই ইমেজের নাম তো পাবেন, তাই না? কোথায় আছে জি। যদি পাওয়া যায়, না পাওয়া গেলে তো নাই। যদি পাওয়া যায় ইমেজের অবশ্যই একটা নাম থাকবে, তাই না? আচ্ছা, দেন ওই নামের পাশাপাশি ওইটার লোকেশনও পাবেন আপনি, ঠিক না? কোন জায়গায় এক্স্যাক্টলি রাখা ছিল। দেন আপনি চাইলে ওইটার সাথে ডেটও রাখতে পারেন, যে বা আদার্স যে ইনফরমেশন চাইলে। আপনার ডাউনলোড করতে হবে জিনিসটা এমন না, বাট আপনি যখন অ্যানালাইসিস করবেন আপনাকে অনেক কিছুই ডাউনলোড করতে হবে, ইমেজ থেকে শুরু করে আদার্স ফাইল গুলাও ডাউনলোড করা লাগবে। কারণ নাইলে তো আপনি বুঝতে পারবেন না যে এক্সাক্ট দেখতে কিরকম। দেখেন এই যে বুঝতে আমি পারছি। তো আপনি দেখাই দিলে আরো ক্লিয়ার হবো আমরা। এখানে আসা মেবি শুরু হয়ে গেছে। আমার অটোপসিটা রাখাই উচিত ছিল, অটোপসিটা রাখলে এতক্ষণ অনেক কিছু আসতো। দেখেন এই যে এখানে কিন্তু আসা শুরু হয়ে গেছে। আমি যখন অ্যানালাইসিস করে দেখাবো, আমি কিন্তু আপনাদেরকে এটা অ্যানালাইসিস করে দেখাবো না, এটা আপনাদের সম্পূর্ণ নিজেদের ইউজ করে দেখতে হবে। আমি জাস্ট আজকে আপনাদের দেখাই দিচ্ছি যে ভিতরে কি কি আছে বা কিভাবে কি করতে হয়। আমরা সামনের দিন সম্পূর্ণ অন্য ফাইল নিয়ে ঘাটাঘাটি করব, যাতে আপনারা টুলের কিভাবে অ্যাপ্রোচ করতে হয় এটা বুঝতে পারেন। বাট এগুলা আজকেই আপনারা শেষ দেখতেছেন। আমরা একবার লাস্ট দিন যখন দেখবো কিভাবে আমি নিজে অ্যানালাইসিস করেছি, ওই দিন তো আলাদা হিসাব। দেখেন এই যে এখানে ওভারভিউতে আপনি বিভিন্ন রকমের পাবেন, দেখেন কত রকমের ফাইল আসছে এখানে অলরেডি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,01,525টা ফাইল অলরেডি এসে পড়ছে। এক্সিকিউশন কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, চলতে থাকবে, এটা একদিন লাগায় চলবে। দেন ইমেইলের ফাংশনে ইমেইল আছে, গ্রাফিক্স এর ফাংশনে ভিডিও, ফাংশনে ভিডিও আছে বিভিন্ন, ইন্টারনেট চ্যাট এগুলো আপনি পাবেন। দেখেন ইন্টারনেট এক্সপ্লোরার, ক্রোম ব্রাউজার, মজিলা ফায়ারফক্স, বুকমার্কস, বিভিন্ন রকমের লাইভ সার্চ। সো এই জিনিসগুলা আমরা দেখবো কিভাবে টুলস ইউজ করতে হয় নেক্সট দিন, বাট অবশ্যই যেটা বললাম আমরা এটার উপর দেখবো না। সো এই জন্যই আপনাকে আজকেই কোর্সেনাল সময়টা আপনারা পাচ্ছেন যে জিনিসটা বোঝার জন্য। তো আশা করি বুঝতে পারছেন সিনারিও প্লাস কিভাবে কাজ করতে হবে, আর আপনাদের এক্স্যাক্টলি কি বেস করে অ্যান্সার দিতে হবে, সবই মোটামুটি আপনারা বুঝতে পারছেন আশা করি। কি রাসেল আজকে তো চুপচাপ কেন? যাই হোক আজকে সবাই চুপচাপ, অন্যদিন যারাই একটু আপনারা করেন, কথা বলেন। ফাহিম ভাই আপনি কি কিছু বলবেন? এমডি ফাহিম। ভাই ফাইলের কোনো ব্রাউজারের সমস্যা। সমস্যা নাই। তো না ভাই আপনার কথা তো শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম ভাই, এবার কি শুনতে পাচ্ছেন? এবার শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আপনি হয়তো আমাদের কথা শুনতে পাচ্ছেন না, আপনি চাইলে চ্যাট বক্সে লিখতে পারেন ভাই। আমার কি সাউন্ডের সমস্যা নেই ভাই, এবার কি শুনতে আপনার, পাচ্ছেন? হ্যাঁ আপনার কথা শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, ওই যে ক্রিপ্টোগ্রাফির যে আপনি অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন না, হ্যাঁ ওইটার দ্বিতীয় টাস্কটাতে আমি হচ্ছে দুইটা কাজ হচ্ছে কমপ্লিট করতে পারতেছি না। ওই যে জন দা রিপার দিয়ে একটা প্রবলেম দেয়া আছে, আর হচ্ছে আপনার পিজিপি দিয়ে যে একটা কোয়েশ্চেন দেয়া আছে, মানে ওই যে আহ, এই সে একটা পাবলিক কি থাকবে একটা প্রাইভেট কি থাকবে, যেটা দিয়ে হচ্ছে কোডটা ডিক্রিপ্ট করবে, এইটা হচ্ছে আমি করতে পারতেছি না, সলভ করতে পারতেছি না। যদি একটু কাইন্ডলি দেখাই দিতেন। আজকে তো আমি উইন্ডোজে আছি, সমস্যা নেই, আমি নেক্সট ক্লাসে লিনাক্সে আগে থেকে গিয়ে আপনার হচ্ছে ওইটা দেখাই দিয়ে দেন শুরু করবো না ক্লাসটা, সমস্যা হবে না। আচ্ছা, ঠিক আর আছে, এই জন্য যদি, সাবমিট করতে পারতেছি না অ্যাসাইনমেন্টটা। ওকে সমস্যা নেই, আর যদি পসিবল হয় আমি হচ্ছে নিজে ওটা সলভ করে, আপনার জি একার জি। যেহেতু প্রবলেম আমি ওটাকে আপনাকে রাইট আপ
দিয়ে সুন্দর করে যদি পসিবল হয় বুঝাই দিব না পার্সোনালি, সমস্যা হবে না। জি ওইটাও যদি করা যায় ওইটাও করে দিব। ঠিক আছে? ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওকে। তো আজকে যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে আমরা এই পর্যন্তই রাখবো। হ্যাঁ, সজীব চন্দ্র দাস ভাই বলেন। আচ্ছা, ভাই মনে হয় এমনি হাত উঁচু করে রেখেছেন বা শুরুটাই এখনো রয়ে গেছে। তাহলে ভাই আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত করলাম। আপনাদেরকে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনারা ওইটা ফলো করেন। আর টুলস রিলেটেড যদি কোনো ইস্যু ফেস করেন গ্রুপের মধ্যে বলতে পারেন, কারণ ফার্স্ট টাইম অটোপসি ইউজ করার সময় অনেকেরই লোড হয় না, হতে চায় না, বা হচ্ছে প্রবলেম দেখা দেয়। তো ওই ইস্যুটা গ্রুপে আপনারা দিয়ে রাখলে বাকিরা হেল্প করতে পারবে।